রেডিও মিলনের আজকের নিবেদন স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমসের কাহিনী আ স্টাডি ইন স্কারলেট পর্ব 1। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন 90.4 FM কে। শুরু হচ্ছে স্যার আর্থার কোনান ডয়েলের কাহিনী আ স্টাডি ইন স্কারলেট পর্ব 1। লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ মেডিসিন ডিগ্রি অর্জন করার পর আমি যাত্রা করলাম নেটলির উদ্দেশ্যে, সেনা বিভাগে সার্জেনদের জন্য নির্ধারিত কোর্স সম্পন্ন করতে। সালটা 1878। অতঃপর সেখানকার পাঠ শেষ করে সহকারী সার্জন রূপে যুক্ত হলাম ৫ম নর্দাম্বারল্যান্ড রেজিমেন্টের সঙ্গে। সেই সময় এই রেজিমেন্টের কর্মস্থল ছিল ভারতবর্ষে। আমি যখন সেখানে জয়েন করি তার আগেই সেখানে দ্বিতীয় আফগান যুদ্ধ বেঁধে গেছে। বোম্বাইয়ে জাহাজ থেকে নেমেই জানতে পারলাম আমাদের বাহিনী গিরিসংকটের ভেতর দিয়ে এগিয়ে গিয়ে ইতিমধ্যেই শত্রুপক্ষের দেশে প্রবেশ করেছে। আর ৭-৫ না ভেবে আমিও আমার মতো আরও যারা অফিসার ছিলেন তাদের সঙ্গে যাত্রা করে মোটামুটি নিরাপদেই কান্দাহার পৌঁছলাম এবং সেখানে গিয়েই আমার রেজিমেন্টকে খুঁজে পাওয়া মাত্রই ডিউটি জয়েন করলাম। এই অভিযান অনেকেরই জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। একদিকে তাদের যেমন সম্মান বেড়েছিল, খেতাব জুটেছিল, পদোন্নতিও হয়েছিল, অন্যদিকে আমার কপালে দুর্ভোগ ছাড়া আর কিছুরই প্রাপ্তিযোগ ঘটেনি। আমাকে আমার বাহিনী থেকে সরিয়ে দিয়ে বার্কশায়ার্স বাহিনীর সঙ্গে যুক্ত করা হলো এবং তাদের সঙ্গেই মেওবান্ডের মারাত্মক যুদ্ধে আমি অংশগ্রহণ করলাম। এক যুদ্ধের দিনে একটি জিজেইল বুলেট আমার কাঁধে বিদ্ধ হয়ে একখানা হাড় ভেঙে চুরমার করে দিয়ে সাবক্লিভেন ধমনীটা প্রায় ছুঁয়ে বেরিয়ে গেল। এখানে শেষ নয়, সেবার আমার আর্দালি মোরের প্রভুভক্তি আর সাহসের জন্যই খুনে গাজীদের হাত থেকে কোনো রকমে বেঁচে গেলাম। একটা ভারবাহী ঘোড়ায় চাপিয়ে সে আমাকে নিরাপদে ব্রিটিশ লাইনে নিয়ে এলো। যন্ত্রণা ক্লিষ্ট অবস্থায় দীর্ঘদিন ভোগার ফলে দুর্বল অবস্থায় একদল আহত সৈনিকের সঙ্গে আমাকে পেশোয়ারের বেস হসপিটালে পাঠিয়ে দেওয়া হল। সেখানে ধীরে ধীরে আমার শরীর সারতে লাগলো। কিছুদিন যেতেই হসপিটাল ওয়ার্ডের ভেতরে হাঁটাচলা করা কিংবা কখনো সখনো বারান্দায় একটু আধটু বেড়ানোর মতন শারীরিক শক্তি ফিরে পেলাম। কিন্তু এইটুকু সুখই বা আমার নিয়তির সহ্য হয় কি করে? আবহাওয়া পরিবর্তনের মধ্যেই একদিন হঠাৎ করেই আমি আন্তরিক জ্বরে আক্রান্ত হয়ে পড়লাম, যা ছিল সেই সময় ভারতবাসীদের কাছে সাক্ষাৎ অভিশাপের মতন। প্রায় মাসখানেক তো আমার জীবনের কোনো আশাই ছিল না। অবশেষে নিয়তির চোখ রাঙানিকে উপেক্ষা করে আমি আবার সেরে উঠতে লাগলাম। তবুও শরীর এতই দুর্বল আর শীর্ণকায় হয়ে পড়েছিল যে মেডিকেল বোর্ড স্থির করলেন আর একটি দিনও নষ্ট না করে আমাকে লন্ডনে পাঠিয়ে দেওয়া উচিত। সিদ্ধান্ত অনুযায়ী আমাকে সামরিক জাহাজ ওরন্টেসে তুলে দেওয়া হলো এবং তার 1 মাস পরে পোর্টসমাউথ জেটিতে নামলাম। যদিও ওই হৃত স্বাস্থ্য পুনরুদ্ধারের কোনো আশাই ছিল না, তবু সরকার স্বাস্থ্যোন্নতির জন্য আমাকে 9 মাস সময় দিলেন। ইংল্যান্ডে আমার আত্মীয় স্বজন বলতে কেউই ছিল না, কাজেই আমি তখন বাতাসের মতো স্বাধীন। অবশ্য সরকারি ভাতা বাবদ দৈনিক 11 শিলিং 6 পেনি আয়ে একজন লোক কতই বা আয়েশ করে থাকতে পারে। তাই আর 7-5 না ভেবে সোজা গিয়ে হাজির হলাম লন্ডনে। এই পুরো লন্ডনই হচ্ছে এমন এক বড় সরাইখানা যেখানে সারা সাম্রাজ্যের ধোপদুরস্ত বাবুদের বিলাসবহুলভাবে বাবুয়ানি করার পর যখন কাঙালের মতন অবস্থা হয়, তখন অবশেষে তাদের ঠাঁই হয় এখানে এসেই। আমার যদিও বাবুয়ানি করার সৌভাগ্য হয়নি, তবুও পকেটের যা অবস্থা তাতে এই শহর ছাড়া গতি নেই। অগত্যা স্ট্যান্ডের একটা প্রাইভেট হোটেলে আরামহীনভাবে জীবন কাটাতে লাগলাম। কিন্তু অবিলম্বেই বুঝতে পারলাম এই সামান্য টাকায় হোটেলে থাকাও আমার পক্ষে সম্ভব নয়। তাহলে এবারে আমাকে হয় লন্ডন ছেড়ে অন্যত্র কান্ট্রি সাইডে চলে যেতে হবে, নচেত
জীবনযাত্রার মান সম্পূর্ণ পাল্টাতে হবে। সুতরাং ভেবেচিন্তে শেষের বিকল্পটাই বেছে নিলাম। স্থির করলাম হোটেল ছেড়ে সস্তায় থাকা খাওয়ার জন্য একটা বাড়ি ভাড়া নেব। সেদিন দাঁড়িয়েছিলাম রাস্তার ডান পাশে থাকা ক্রাইটেরিয়ান বারের সামনে। মনে মনে কি যেন একটা ভাবছিলাম। এমন সময় কি যেন কাঁধে হাত রাখতেই চমকে ফিরে তাকাতেই দেখি এ তো স্ট্যামফোর্ড। বার্ডসে আমার অধীনে ড্রেসার ছিল। লন্ডনের মতন এই জনবহুল মহানগরীতে পরিচিত মুখের দেখা পাওয়া আমার মতো একজন সঙ্গীহীন লোকের কাছে বেশ স্বস্তিদায়ক বটে। যদিও স্ট্যামফোর্ড আমার বিশেষ বন্ধুস্থানীয় ছিল না, তবুও সেদিন তাকে কাছে পেয়ে আমি সাদরে অভ্যর্থনা জানালাম। সেও আমাকে দেখে খুশিই হলো। উল্লসিত হয়ে তাকে হোলবর্নের মধ্যাহ্ন ভোজনে আমন্ত্রণ জানালাম। ও রাজি হলো। সুতরাং আর দেরি না করে একটা হ্যানসন ডেকে দুজনে যাত্রা করলাম। পথে যেতে যেতে অনেক কথাই হচ্ছিল। একসময় সে বিস্মিত হয়ে আমায় প্রশ্ন করলো, শরীরটাকে কি করে ফেলেছো ওয়াটসন? শুকিয়ে একদম কাঠ হয়ে গিয়েছো যে। গায়ের রঙও তো দেখছি রোদে তেতে পুড়ে বাদামের মতো হয়ে গিয়েছে। আমার অতীত জীবনের একটা সংক্ষিপ্ত বিবরণ তাকে দিলাম। আমার কথাগুলো শেষ হতেই আমরা গন্তব্যে পৌঁছে গেলাম। শুনে খুবই খারাপ লাগলো ওয়াটসন। তা এখন কি করবে কিছু ভেবেছো? আপাতত একটা বাড়ি ভাড়া খুঁজছি, যেটা থাকার ক্ষেত্রে বেশ উপযুক্ত হবে এবং অবশ্যই সস্তা হবে। আরে কি আশ্চর্য, তুমি হলে গিয়ে দ্বিতীয় ব্যক্তি যে এই কথাগুলো আজ আমাকে বললে। আমি দ্বিতীয় ব্যক্তি? তা সেই প্রথম ব্যক্তিটি কে শুনি? লোকটা হসপিটালের কেমিক্যাল ল্যাবরেটরিতে কাজ করে। আজ সকালেই তার সঙ্গে দেখা হয়। সেও তোমার মতোই আফসোসে সুরে কথাগুলো বলছিল, যদিও এক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। আসলে অনেক খুঁজে সে একটা ভালো বাড়ি পেয়েছে, কিন্তু ভাড়াটা তার আয়ত্তের বাইরে। সুতরাং যত শীঘ্র সম্ভব একজন পার্টনার পেলে তার সমস্যার একটা সমাধান হয় আর কি। বলো কি হে স্ট্যামফোর্ড, সে যদি সত্যিই তার ভাড়া বাড়ির একজন অংশীদার চাইছে, তাহলে তো নিঃসন্দেহে বলা চলে আমিই সেই লোক। সঙ্গীহীন হয়ে থাকার চাইতে একজন পার্টনারের সাথে রেন্টে থাকাটা আমার সবিশেষ পছন্দের হবে। ওয়াইনের গ্লাসটা টেবিলে রেখে ঈষৎ হেসে স্ট্যামফোর্ড বলল, তুমি শার্লক হোমসকে এখনো চেনো না। আমার মনে হয় না রেন্ট পার্টনার হিসেবে তুমি তার সঙ্গে একসাথে থাকতে স্বচ্ছন্দ বোধ করবে। কেন বলো তো? সমস্যা কোথায় এতে? তার কি কোনো দোষ টোষ? আরে না 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 না, তার কোনো দোষের কথা আমি বলছি না। তবে ওর চিন্তা ভাবনাগুলো কেমন অদ্ভুত ধরনের। বৈজ্ঞানিক ব্যাপার স্যাপারে তার বিশাল আগ্রহ। তবে আমি যতদূর জানি লোকটি বেশ ভদ্র। ও, তাহলে নিশ্চয়ই মেডিকেল স্টুডেন্ট? না না, মেডিকেল স্টুডেন্ট নয়। অ্যাকচুয়ালি সে যে কি হতে চায় সে বিষয়ে আমার কোনো ধারণাই নেই। তবে আমার বিশ্বাস সে অ্যানাটমি সায়েন্সে বেশ পারদর্শী। তাছাড়া একজন ফার্স্ট ক্লাস কেমিস্টও বটে। কিন্তু আমি যতদূর জানি সে কোনো কালেই মেডিকেল ডিগ্রি অর্জন করেনি। পড়াশোনাতে অত্যন্ত অগোছালো আর খামখেয়ালি, কিন্তু নানা বিষয়ে সে এতই জ্ঞান রাখে যে তার অধ্যাপকদেরও তাক লেগে যায়। তা তুমি কোনোদিন জানতে চাওনি সে কি হতে চায়? না, জিজ্ঞেস করলে সে যে সোজাসুজি উত্তর দিত তা মনে হয় না। আর তাকে দেখে তার চরিত্র বোঝা অত সোজা কাজ নয়। যদিও কখনো সখনো তার মন মেজাজ ভালো থাকলে তার মুখ থেকে রীতিমতন বাক্যবান ছোটে। তা তোমার পরিচিত সেই বিবিধ চারিত্রিক গুণসম্পন্ন ব্যক্তিটির সঙ্গে কি দেখা করা যায়? আসলে আমি পড়াশোনা করা চুপচাপ লোকই পছন্দ করি। অত্যধিক গোলমাল বা হইহট্টগোল সহ্য করার মতো শক্তি এখনো ফিরে পাইনি আর কি। এ দুটো বস্তু তো আফগানিস্তানের যুদ্ধকালীন সময়ে এতই বেশি পেয়েছিলাম যে আর যতদিন বেঁচে থাকবো ওতেই চলে যাবে। নিশ্চয়ই, সে বোধহয় ল্যাবরেটরিতেই আছে। একটা মজার বিষয় কি জানো ওয়াটসন, কখনো দেখি লোকটা হয় সপ্তাহের পর সপ্তাহ ল্যাবরেটরির ধারে কাছে অব্দি মারায় না, আর নয়তো দেখবো সকাল থেকে রাত পর্যন্ত সেখানেই কাজ করতে ব্যস্ত সে। যা বলছিলাম, তুমি চাও তো লাঞ্চ শেষ করে আমরা একসঙ্গে সেখানে যেতে পারি। স্ট্যামফোর্ডের প্রস্তাবে তৎক্ষণাৎ রাজি হয়ে গেলাম। খেতে খেতে অন্যান্য আরো কিছু কথা হলো। লাঞ্চ শেষে বেরিয়ে পড়লাম আমরা। পথে যেতে যেতে সেই অদ্ভুত লোকটি সম্পর্কে স্ট্যামফোর্ড আমায় আরো কিছু কথা বলবে। দেখো, তার সঙ্গে যদি মানিয়ে চলতে না পারো তাহলে কিন্তু আমাকে দোষ দিও না। মাঝে মাঝে দেখা সাক্ষাতের ফলে তার যেটুকু পরিচয় পেয়েছি সেটার বেশি কিন্তু আমি কিচ্ছু জানি না। তুমি কিন্তু তাতেই রাজি হয়েছো, কাজেই ভবিষ্যতে কোনো কিছুর জন্য আমাকে যেন দায়ী করো না ওয়াটসন। সত্যি সত্যি বলো তো হে, ব্যাপার কি? না মানে
একান্তই যদি মানিয়ে চলতে না পারি তাহলে না হয় সে বাড়ি ছেড়ে চলে যাব। কিন্তু কেন জানি না মনে হচ্ছে বিশেষ কোনো কারণে তুমি এ ব্যাপারে নিজেকে জড়াতে চাইছো না। লোকটির মেজাজ কি খুবই তিরিক্ষি নাকি নাকি আর কিছু গন্ডগোল আছে? অনেক এমন জিনিস আছে ওয়াটসন, যা কেবল বলে বোঝানো সম্ভব না। তবে আমার বিচারে শার্লক হোমস একটু অতি বৈজ্ঞানিক ধাতের লোক, বলতে পারো অনুভূতিহীন। যদিও সেটা অনিষ্ট সাধনের উদ্দেশ্যে মোটেও নয়। হয়তো দেখা গেল তার নিজের কেমিক্যাল অ্যানালিসিসের ফলাফল সম্পর্কে সঠিক ধারণা লাভের খাতিরেই সে তার বন্ধুর গায়ে এক চিমটি ভেজিটেবল অ্যালকালয়েড দিয়ে দিল। শুধু এই নয়, নিজের শরীরের উপরও সে এক্সপেরিমেন্ট করে অম্লান বদনে। কোনো রকম জ্বালা পোড়া যন্ত্রণাকে সে রেয়াতি করে না। এটা তো ভালোই কথা, বেশ ডেডিকেটেড বলতে হয়। ভালো, তবে বাড়াবাড়ির পর্যায়ে চলে গেলে বিপদও ঘটতে পারে। যেমন ধরো, ডিসেক্টিং রুমে গিয়ে কেউ ডেড সাবজেক্টকে যদি লাঠি দিয়ে পিটতে শুরু করে, তখন যে ব্যাপারটা বড়ই ভয়ঙ্কর হয়ে ওঠে। মৃত প্রাণীকে লাঠির বাড়ি? তাহলে আর বলছি কি, মৃত্যুর পরে শরীরে আঘাতের দাগ কতটা পড়ে সেটা পরীক্ষা করে দেখবার জন্য তাকে এরকম করতে আমি নিজের চোখে দেখেছি। তারপরেও তুমি বলছো সে মেডিকেলের ছাত্র নয়? হ্যাঁ বলছি, ঈশ্বরই জানেন তার পড়াশোনার বিষয়বস্তু কি। চলো, কথা বলতে বলতে আমরা এসে পড়েছি গন্তব্যস্থলে। নিজেই গিয়ে বুঝে নাও সে আদতে মানুষটা কেমন। গাড়ি থেকে নেমে আমরা দুজনে একটা ছোট্ট ঘুপচি গলিতে মোড় নিয়ে পাশের ছোট একটা দরজা দিয়ে ভেতরে ঢুকলাম। এই জায়গাটা হাসপাতালের পেছন দিকের একটা অংশ। জায়গাটা আমার পরিচিত, সুতরাং পথ দেখানোর আর দরকার ছিল না। পাথুরে সিঁড়ি বেয়ে উঠে লম্বা বারান্দা ধরে এগোতে লাগলাম। দুই পাশে সাদা চুনকাম করা দেওয়াল আর সারি সারি দরজা। প্রায় শেষ প্রান্তে নিচু খিলান দেওয়া যে পথটা বেরিয়ে গেছে সেটা ধরে এগিয়ে গেলেই কেমিক্যাল ল্যাবরেটরি। বিরাট উঁচু ঘর, চারদিকে থরে থরে সাজানো অসংখ্য ছোট বড় বোতল, কতক সাজানো কতক ছড়ানো। এখানে সেখানে চড়া নিচু টেবিল, তার উপর সাজানো বকযন্ত্র, টেস্ট টিউব আর ছোট বুনসেন বার্নার। তার থেকে বেরোনো নীলাভ শিখা তীর তীর করে কাঁপছে। ঘরের মধ্যে ছাত্র বলতে ওই একটি, অদূরে কোণের একটা টেবিলে উপুর হয়ে কাজ করছে। আমাদের পায়ের শব্দ শুনে সে একবার ফিরে তাকালো। আচমকা ঠিক তারপরই সোজা দাঁড়িয়ে আনন্দে চেঁচিয়ে উঠল, পেয়েছি পেয়েছি স্ট্যামফোর্ড, পেয়েছি! এই বলে চিৎকার করতে করতে সে দৌড়ে এলো আমাদের দিকে, হাতে একটা টেস্ট টিউব। উত্তেজিত ভঙ্গিতে বলে উঠল, এমন একটা রিয়েজেন্টের সন্ধান আমি পেয়েছি যেটা একমাত্র হিমোগ্লোবিনের সংস্পর্শে এলেই তলানিতে গিয়ে পড়ে, আর কোনো কিছুর দ্বারাই নয়, একমাত্র হিমোগ্লোবিন। লোকটা কি সোনার খনি আবিষ্কার করেছে নাকি? সোনার খনি আবিষ্কার করে থাকলেও বোধহয় এর চাইতে বেশি আনন্দে তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠত না। আমাদের দুজনকে পরিচয় করিয়ে দিয়ে স্ট্যামফোর্ড বলল, ডক্টর ওয়াটসন, মিস্টার শার্লক হোমস। কেমন আছেন? সজোরে আমার দুহাত চেপে তিনি সাদরে জিজ্ঞেস করলেন কথাটা। আমি কিছু বলতে যাব, তিনি পরক্ষণেই আবার বলে উঠলেন, মনে হচ্ছে আপনি আফগানিস্তানে ছিলেন। সে কথা আপনি জানলেন কেমন করে? ও কথা থাক, সমস্যাটা কি জানেন? সমস্যাটা হচ্ছে হিমোগ্লোবিন নিয়ে। আমার এই নতুন আবিষ্কারের গুরুত্ব আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। কেমিস্ট্রির দিক থেকে নিঃসন্দেহে ব্যাপারটা ইন্টারেস্টিং, কিন্তু বাস্তব ক্ষেত্রে বলেন কি, এই রকম প্র্যাকটিক্যাল মেডিকো-লিগ্যাল আবিষ্কার গত কয়েক বছরের মধ্যে হয়নি। আপনি বুঝতে পারছেন না যে রক্তের দাগ প্রমাণ করার বিষয়ে আমরা একটা নির্ভুল পরীক্ষা পদ্ধতি পেয়ে যাচ্ছি। আচ্ছা বেশ, ব্যাপারটা আরও গুছিয়ে বলি, চলুন ওখানে চলুন। অতি উৎসাহে তিনি আমার কোর্টের আস্তিনখানা চেপে ধরে যে টেবিলে কাজ করছিলেন সেখানে টেনে নিয়ে গেলেন। এবারে কিছুটা তাজা রক্ত নেওয়া যাক। বলতে বলতে তিনি নিজের আঙুলেই অবলীলায় একটা বটকিন ফুটিয়ে কয়েক ফোঁটা রক্ত বের করে এনে রাখলেন কেমিক্যাল পিপেটে। এইবার এইটুকু রক্ত 1 লিটার জলে আমি মিশিয়ে দিলাম। অলরাইট, দেখতেই পাচ্ছেন মিশ্রণটার রং বিশুদ্ধ জলের মতো হয়ে গেছে। এতে রক্তের অনুপাত কিন্তু 10 লক্ষের 1 ভাগ, তার বেশি কিছুতেই হবে না। তা সত্ত্বেও আমরা রিয়াকশন দেখতে পাবো। কথা বলতে বলতে তিনি ওই পাত্রে কয়েক টুকরো সাদা ক্রিস্টাল ফেলে দিয়ে তাতে মেশালেন কয়েক ফোঁটা স্বচ্ছ তরল পদার্থ। দেখতে দেখতে মিশ্রণটায় মেটমেটে মেহগনি রং ধরল, আর কাঁচের পাত্রটার নিচে কিছু বাদামি রঙের অবশিষ্ট তলানিতে এসে পড়ল।
দেখেছেন দেখেছেন? ছোট্ট শিশুদের মতন তিনি হাততালি দিয়ে হেসে উঠলেন, যেন সদ্য কিনে দেওয়া নতুন খেলনা পেয়ে তার ভারী আনন্দ হয়েছে। এবারে কি বলবেন বলুন? দেখে তো মনে হচ্ছে টেস্টটা ভীষণ সূক্ষ্ম আর এফেক্টিভও বটে। বিউটিফুল বিউটিফুল। পুরনো গুয়াইকাম পরীক্ষাটা যেমন গোলমেলে তেমনই অনিশ্চিত, রক্তকণিকার আণুবীক্ষণিক পরীক্ষাটাও তাই। অথচ এই পরীক্ষাটা নতুন হোক বা পুরনো, উভয় রক্তের ক্ষেত্রেই সমানভাবে কার্যকরী। এই পরীক্ষাটা যদি আগে আবিষ্কৃত হতো, তাহলে শত শত লোক যারা আজও পৃথিবীর মাটিতে ঘুরে বেড়াচ্ছে তারা অনেক আগেই তাদের কৃত অপরাধের শাস্তি ভোগ করত। সত্যি সেই মিস্টার ওয়াটসন, খুনের মামলাগুলো ক্রমাগত একটাই পয়েন্টের ওপর ঝুলে থাকে। হয়তো খুনের কয়েক মাস পরে একটা লোকের ওপর সন্দেহ পড়ল, তার কাপড় চোপড় পরীক্ষা করে বাদামি দাগও পাওয়া গেল। এবার সেগুলো রক্তের দাগ, কাদার দাগ, মোর্চের দাগ, ফলের দাগ না অন্য কিছু, এই প্রশ্ন অনেক এক্সপার্টকেই ধরাশায়ী করেছে। কিন্তু কেন? কারণ কোনো নির্ভরযোগ্য পরীক্ষা ব্যবস্থা ছিল না। কিন্তু এবার এই শার্লক হোমস টেস্টটা পাওয়া গেল, সুতরাং আর কোনো অসুবিধেই থাকবে না। কি? কথা বলার সময় তার চোখ দুটো চকচক করছিল। দৃষ্টি তো নয়, যেন দুটুকরো অঙ্গার। বুকের উপর হাত রেখে তিনি এমন ভাবে মাথা নিচু করলেন, যেন কল্পনার চোখে দেখছেন সামনে দাঁড়িয়ে থাকা এক সুবিশাল জনস্রোত, যারা তাকে এই অবিস্মরণীয় আবিষ্কারের জন্য আন্তরিক অভিবাদন জানাচ্ছে। আমার আপনাকে অভিবাদন জানানো উচিত। গত বছর ফ্র্যাঙ্কফার্টে ভন বিশপের কেসটাই ধরুন না। এই পরীক্ষা তখন চালু থাকলে নির্ঘাত তার ফাঁসি হতো। আরও ধরুন ওই ব্র্যাডফোর্ডের ম্যাসন, কুখ্যাত মিউলার বা মন্টপিলারের লিফেব্রি, অথবা ওই নিউ অরলিন্সের স্যামসন। এইরকম আরও ঝুড়ি ঝুড়ি কেসের কথা আমি আপনাকে বলতে পারি, যেখানে এই পরীক্ষায় চূড়ান্তভাবে অপরাধ প্রমাণ হতে পারত। আপনি তো দেখছি অপরাধের একটা জীবন্ত পঞ্জিকা। এই বিষয়ে আপনি একখানা পত্রিকা বের করতে পারেন। তার নাম হতে পারে পুলিশ নিউজ অব দ্য পাস্ট। হ্যাঁ, বেশ ইন্টারেস্টিং ভাবে পত্রিকাটা বানানো যায় স্ট্যামফোর্ড। আঙুলের মাথায় এক টুকরো প্লাস্টার জড়াতে জড়াতে শার্লক হোমস বললেন কথাটা। তারপর হাসি মুখে আমার দিকে তাকিয়ে বলে উঠলেন, এবার থেকে আমাকে একটু সাবধান হতে হবে, কারণ নানা রকম বিষয় নিয়ে আমাকে নাড়াচাড়া করতে হয় তো। এই দেখুন। এই বলে তিনি তার হাতখানা আমার দিকে বাড়িয়ে ধরতেই দেখলাম তার সারা হাত কড়া অ্যাসিডে বিবর্ণ হয়ে গেছে এবং তাতে আগাগোড়া টুকরো টুকরো প্লাস্টার জড়ানো। একটা উঁচু টুলে নিজে বসে আরেকটা টুল পা দিয়ে আমার দিকে ঠেলে দিয়ে স্ট্যামফোর্ড বলল, আসলে একটা কাজে আমরা এসেছিলাম এখানে। আমার এই বন্ধুটি একটা ঘর ভাড়া খুঁজছেন। আপনি বলেছিলেন একজন পার্টনার খুঁজে পাচ্ছেন না, তাই আপনাদের দুজনকে দেখা করিয়ে দিলাম। আমার সঙ্গে এক বাড়িতে থাকার প্রস্তাবে শার্লক হোমসকে দেখে বেশ খুশিই মনে হলো। বললেন, ও আই সি, বেকার স্ট্রিটের একটা বাড়ির ওপর আমার নজর আছে, বুঝলেন। আমাদের দুজনের বেশ কুলিয়ে যাবে। আশা করি তামাকের কড়া গন্ধে আপনার কোনো আপত্তি হবে না। আমি নিজেও ধূমপান করি, শিপ ব্র্যান্ড। তাহলে তো ভালোই হলো। দেখুন, নানা রকম রাসায়নিক পদার্থ আমার কাছে থাকে, ওই মাঝে মধ্যে পরীক্ষা নিরীক্ষা করি আর কি। তাতে আপনার অসুবিধে হবে না তো? না না। অলরাইট, তাহলে একটু ভেবে দেখি আমার আর কি কি দোষ আছে। মাঝে মধ্যে আমি একটু চুপচাপ থাকি, পরপর কয়েকদিন হয়তো মুখই খুলি না, নিজের মতন থাকি একেবারে। তখন যেন মনে করবেন না যে আমি খুব রেগে আছি। স্রেফ আমাকে একা থাকতে দেবেন, তাহলেই সব ঠিক হয়ে যাবে। এবার আপনার কি বলার আছে বলুন। এক ছাদের তলায় থাকার আগে দুজনেরই পরস্পরের দোষ টোষগুলো একটু জেনে রাখা ভালো। আরে আমার কাছে একটা কুকুরের বাচ্চা আছে। আমার স্নায়ুগুলো খুব দুর্বল হয়ে পড়েছে, তাই হট্টগোল পছন্দ করি না। সময় অসময়ে ঘুম থেকে উঠে আলসেমি করি। ভালো অবস্থায় আরো কিছু কিছু দোষ আছে, তবে আপাতত এগুলোই। আচ্ছা, হট্টগোল বলতে কি আপনি ভায়োলিন বাজানোটাকেও ধরবেন? সেটা তো যিনি বাজাচ্ছেন তার উপর নির্ভর করবে। বাদ্যযন্ত্রের শ্রুতিমধুর সুর তো দেবতাদেরও উপভোগ্য, কিন্তু বাজনা যদি বাজে হয়। ব্যাস 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 ব্যাস, তাহলে সব ঠিকই আছে। ধরে নিচ্ছি ব্যবস্থাটা পাকা, অবশ্য যদি বাড়িটা আপনার পছন্দ হয়। তা কখন দেখা যাবে? কাল দুপুরে চলে আসুন, একসঙ্গে গিয়েই না হয় সব পাকা করে ফেলবো। করমর্দন করে আমি বললাম, ঠিক আছে, দেখা হচ্ছে তবে কাল দুপুরে। তিনি আবার কাজে মন দিলেন। আমরা হোটেলের দিকে পা বাড়ালাম। হঠাৎ থেমে স্ট্যামফোর্ডের দিকে ঘুরে প্রশ্ন করলাম,
ভালো কথা, আমি আফগানিস্তান থেকে এসেছি সেটা উনি বুঝলেন কি করে? ওইটাই তার বৈশিষ্ট্য। উনি যে কি করে সবকিছু বুঝে যান সেটা আরো অনেকের প্রশ্ন। ও, সেটা তাহলে একটা রহস্য। বেশ আকর্ষণীয় মনে হচ্ছে। স্ট্যামফোর্ড, আমাদের দুজনের দেখা করালে বলে আমি তোমার কাছে কৃতজ্ঞ। তুমি তো সে প্রবাদটা জেনেই থাকবে, দ্য প্রপার স্টাডি অফ ম্যানকাইন্ড ইজ ম্যান। বিদায় নেবার সময় স্ট্যামফোর্ড বলল, বেশ তো, এবার তাহলে ওকে পাঠ করো। যদিও খুব জটিল সমস্যাই পড়বে। আমি বাজি দেখে বলতে পারি, তুমি তাকে যতটা জানতে পারবে তার চাইতে অনেক বেশি সে তোমাকে জেনে ফেলবে। ওয়েল, টেক কেয়ার মাই ফ্রেন্ড। গুড বাই। গুড বাই স্ট্যামফোর্ড। আমি আর সেখানে দাঁড়ালাম না। আমার নতুন সঙ্গীটি সম্পর্কে মনে মনে প্রচুর আগ্রহ নিয়ে হোটেলের দিকে পা বাড়ালাম। পরদিন আবার এলাম মিস্টার হোমসের সঙ্গে দেখা করতে। পরিকল্পনা মতন 221B বেকার স্ট্রিটের ঘরগুলো দেখলাম। 2টো বেডরুম, একটা বড় খোলামেলা সুসজ্জিত বসবার ঘর, যেটা কম বেশি প্রয়োজনীয় আসবাবে ঠাসা। সে ঘরে আবার 2টো বড় জানলাও রয়েছে, যেখান দিয়ে প্রচুর আলো এসে পড়ছে ঘরের মধ্যে। সব দিক থেকেই বাড়িটা চমৎকার, আর ভাগাভাগি করে যে ভাড়াটা দিতে হবে তাতে নিদেন পক্ষে আমার হয়ে যাবে। কাজেই সেখানেই কথাবার্তা পাকা করে সঙ্গে সঙ্গে বাড়ির দখল নিয়ে নিলাম আমরা। আমি সেদিনই সন্ধেয় গিয়েই হোটেল থেকে মালপত্র নিয়ে সেখানে গেলাম। মিস্টার হোমস পরদিন সকালে গিয়ে গোটা কয়েক বাক্স আর পোর্টম্যান্টো নিয়ে হাজির হলো। মালপত্র খুলে সাজিয়ে গুছিয়ে নিতে 2-1 দিন কেটে গেল। ধীরে ধীরে আমরা দুজনেই নতুন পরিবেশে অভ্যস্ত হয়ে উঠলাম। যতদিন যেতে লাগলো বুঝলাম হোমসের সঙ্গে একসঙ্গে থাকাটা মোটেই কঠিন নয়। লোকটা চালচলন শান্ত, স্বভাবে পরিমিত। রাত 10টার পরে কখনো কখনো জেগে থাকে, আর সকালে আমার ঘুম ভাঙার আগেই ব্রেকফাস্ট সেরে বেরিয়ে যায়। কখনো সারাটা দিন কেমিক্যাল ল্যাবরেটরিতে কাটায়, আবার কখনো বা ডিসেক্টিং রুমে, আবার অনেক দিন শহরের অনুন্নত এলাকাগুলিতে দীর্ঘ পথ হেঁটে ঘুরে ঘুরে বেড়ায়। কাজের নেশা যখন পেয়ে বসে তখন কোনো কাজেই সে পিছপা হয় না। আবার মাঝে মধ্যে এর সম্পূর্ণ উল্টো দৃশ্য দেখার সৌভাগ্য আমার হয়েছে। দিনের পর দিন বসবার ঘরের সোফায় বসে থাকতে দেখেছি মিস্টার হোমসকে। সকাল থেকে সন্ধে পর্যন্ত মুখে একটাও কথা নেই, এমনকি শরীরে একটু নড়নচড়ন নেই। সে সময় তার চোখে এমন একটা অলৌকিক চাহনি দেখেছি, যাতে অনায়াসেই যে কারোরই সন্দেহ হতে পারে সে নিশ্চয় নেশাগ্রস্ত। কিন্তু তাকে যেহেতু খুব কাছ থেকে সর্বক্ষণ দেখছি, তাই ওই ধারণা মিথ্যে বলে নিজেই উড়িয়ে দিতাম। যতদিন কাটতে লাগলো তার সম্পর্কে আমার আগ্রহ, তার জীবনের লক্ষ্য সম্পর্কে আমার কৌতূহল বাড়তেই লাগলো। তার শারীরিক গঠন এমনই যে কোনো লোকেরই দৃষ্টি আকর্ষিত হতে বাধ্য। লম্বায় 6 ফুটের উপরে, কিন্তু এতই রোগাটে যে আরো ঢ্যাঙা মনে হয়। স্বাভাবিক সময় তার চোখের দৃষ্টি তীক্ষ্ণ, অন্তর্ভেদী। বাজ পাখির মতো সরু নাক, সারা মুখে সবসময় তৎপরতা ভাব স্পষ্ট। তার মোটা চৌকো থুতুনি দৃঢ় চরিত্র মানুষের লক্ষণ। তার 2 হাতে সব সময় কালি আর কেমিক্যালের দাগ লেগেই থাকত। তা সত্ত্বেও কোনো কিছু ছোঁবার বেলায় সে ভীষণই খোঁতখোঁত করত। কাজের যন্ত্রপাতি নাড়াচাড়া করার সময় তার এই স্বভাব আমি প্রায় সব সময় লক্ষ্য করেছি। কোনো কাজ তখনও আমার হাতে ছিল না। আমার স্বাস্থ্যের তখন যা অবস্থা, তাতে আবহাওয়া ভালো না থাকলে আমি বাইরে বেরোতেও পারতাম না। এমন কোনো বন্ধুও ছিল না যার সঙ্গে কথা বলে প্রতিদিনের জীবনের এই একঘেয়েমিকে কাটাতে পারি। সে অবস্থায় এই সঙ্গীটিকে ঘিরেই যে ছোটখাটো রহস্য ছিল, তার সমাধানের চেষ্টাতেই আমি অনেক সময় কাটিয়ে দিতাম। সে ডাক্তারি করত না। এ বিষয়ে স্ট্যামফোর্ড যা বলেছিল, আমার একটা প্রশ্নের উত্তরে সে নিজেও সেই কথাকেই সমর্থন করেছিল। সে ধারাবাহিকভাবে এমন কোনো পড়াশোনাই করে না যাতে সে বিজ্ঞানের একটা ডিগ্রি পাবার উপযুক্ত হতে পারে, কিন্তু কোনো কোনো পাঠ্য বিষয়ে তার উৎসাহ এতই প্রবল ছিল এবং তার জ্ঞান এতই অসাধারণ ছিল যে আমি সময় সময় অবাক বিস্ময়ে তার দিকে কেবল হাঁ করে চেয়েই থাকতাম। কোনো নির্দিষ্ট লক্ষ্য সম্মুখে না থাকলে কোনো মানুষ এত কঠিন পরিশ্রম করতে বা এত নির্ভুল তথ্য সংগ্রহ করতে পারে না। যারা আবোল তাবোল পড়াশুনো করে তাদের জ্ঞান কখনো কখনো সঠিক হয়ে থাকে। স্পষ্ট কারণ না থাকলে কোনো মানুষ ছোটখাটো বিবরণ সংগ্রহ করে মনকে বোঝাই করে রাখতে পারে না। মজার কথা হচ্ছে, তার অজ্ঞানতাও তার জ্ঞানের মতোই বৈচিত্র্যপূর্ণ।
সাম্প্রতিক সাহিত্য, দর্শন বা রাজনীতির সে প্রায় কিছুই জানে না। থমাস কার্লাইলের একটি বিখ্যাত উক্তি বলাতে সে অবাক হয়ে আমায় জিজ্ঞেস করল, ও, তাই লোকটি কে, কি করতেন? কথা প্রসঙ্গে যেদিন বুঝতে পারলাম যে সে কোপার্নিকাসীয় মতবাদ এবং সৌরজাগতিক গ্রহমণ্ডল সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ, সেদিন আমার আর বিস্ময়ের সীমা পরিসীমা রইল না। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এই বিংশ শতাব্দীতে কোনো সভ্য মানুষ যে এ কথা জানবে না, সে কথা আমি ভাবতেই পারিনি। আমার মুখে বিস্ময়ের ভাব লক্ষ্য করে সে বলল, মনে হচ্ছে তুমি এতে খুবই অবাক হয়েছ, কিন্তু সত্যি কথা কি জানো ওয়াটসন, আমি যথাসাধ্য চেষ্টা করব এটা ভুলে যেতে। ভুলে যেতে? দেখো, আমি মনে করি মানুষের মস্তিষ্কটা একটা ছোট্ট শূন্য চিলে কোঠার মতো। সেখানে পছন্দসই আসবাব জমানোই উচিত। একমাত্র বোকা লোকই যা পায় তাই সেখানে ডাঁই করে জমা করে রাখে। ফলে যে জ্ঞান তার পক্ষে দরকারি সেটাই হয় ওই ভিড়ের ঠেলায় হারিয়ে যায়, আর নয়তো অন্য সব জিনিসের সঙ্গে এমনভাবে তালগোল পাকিয়ে যায় যে দরকারের সময় তাকে আর খুঁজে পাওয়া যায় না। এবার মস্তিষ্কের কুঠুরিতে কি রাখবে সে বিষয়ে এক চতুর কারিগর কিন্তু ভারী সতর্ক থাকে। কাজের জন্য দরকারি যন্ত্রপাতি ছাড়া আর কিচ্ছু সে ওখানে রাখবে না, আর সেই যন্ত্রপাতিও সংখ্যায় অনেক বলে সেগুলোকে সে বেশ সাজিয়ে গুছিয়েই রাখে। ওই ছোট্ট কুঠুরিটায় বাড়ন্ত দেওয়াল আছে এবং সেটাকে যতদূর খুশি বাড়ানো যায় এই ধারণা কিন্তু ভুল। ওয়াটসন, এমন একটা সময় আসে যখন নতুন কোনো জ্ঞান পেতে হলেই পুরনো জ্ঞান কিছু ছাড়তে হবে। কাজেই অদরকারি ঘটনা যাতে দরকারি ঘটনাকে মন থেকে ঠেলে সরিয়ে না দেয় সেদিকে খেয়াল রাখা অত্যন্ত জরুরি। কিন্তু সৌরজগতে তো... তা দিয়ে আমার দরকার কি? তুমি বলছো আমরা সূর্যের চারিদিকে ঘুরছি, বেশ তো, তা আমরা যদি চাঁদের চারিদিকেই ঘুরতাম তাতে আমি বা আমার কাজের তো তিলমাত্র তফাৎ হতো না, তাই না? তার কাজটা যে কি সেটা আমি জিজ্ঞাসা করতেই যাচ্ছিলাম, কিন্তু তার হাবে ভাবে মনে হলো প্রশ্নটাকে সে ভালো মনে নেবে না। যাই হোক, আমাদের এই সংক্ষিপ্ত আলোচনার কথা ভাবতে ভাবতে তার থেকে কিছু কিছু তথ্য অনুমান করতে চেষ্টা করলাম। সে বলেছে তার কাজের সঙ্গে যুক্ত নয় এমন কোনো জ্ঞান সে লাভ করতে চায় না। অতএব যা কিছু জ্ঞান সে অর্জন করেছে সবই তার কাছে দরকারি। যেসব বিষয় সে খুব ভালো জানে বলেই আমার মনে হলো তার একটা তালিকা আমি মনে মনে প্রস্তুত করলাম। এমনকি একটা পেন্সিল নিয়ে সেগুলো একে একে লিখেও ফেললাম। লিস্টটা কমপ্লিট করে সেটা দেখে আমি না হেসে থাকতে পারলাম না, কেননা সেটা দাঁড়িয়েছে ঠিক এই রকম: শার্লক হোমস এবং তার জ্ঞানের সীমা। 1. সাহিত্যের জ্ঞান নেই। 2. দর্শনের জ্ঞান নেই। 3. জ্যোতির্বিদ্যার জ্ঞান, এটাও নেই। 4. রাজনীতির জ্ঞান নগণ্য। উদ্ভিদবিদ্যার জ্ঞান অগাধ। বেলেডোনা, আফিম এবং সাধারণভাবে বিষাক্ত উদ্ভিদ সম্পর্কে তো রীতিমতো পণ্ডিত সে, কিন্তু ওদিকে আবার উদ্যানবিদ্যার কিছুই জানে না। 6. ভূতত্ত্ব জ্ঞান। বাস্তব জ্ঞান আছে, তবে সীমিত। এক নজরেই বিভিন্ন রকম মাটির পার্থক্য বলে দিতে পারে। কোনো জায়গা থেকে বেরিয়ে আসার পর ট্রাউজার্সে লেগে থাকা দাগ দেখে সেগুলোর রং ও ঘনত্বের বিচার করে কোন দাগ লন্ডনের কোন অঞ্চল থেকে লেগেছে সেটাও আমাকে সহজেই বলেছে। 7. রসায়নবিদ্যার জ্ঞান প্রগাঢ়। 8. শারীরবিদ্যার জ্ঞান সঠিক, কিন্তু কেমন যেন এলোমেলো প্রকৃতির। 9. চাঞ্চল্যকর সাহিত্য সমৃদ্ধ জ্ঞান প্রচুর। বর্তমান শতাব্দীর যে কোনো লোমহর্ষক ঘটনার প্রতিটি বিবরণ সে পুঙ্খানুপুঙ্খভাবে জানে বলেই আমার বিশ্বাস। 10. ভালো ভায়োলিন বাজাতে পারে। 11. দক্ষ বিলিয়ার্ড খেলোয়াড়, বক্সার এবং লাঠি খেলায় সিদ্ধহস্ত। 12. ব্রিটিশ আইন সম্পর্কে ভালো বাস্তব জ্ঞান আছে। তালিকাটি সম্পূর্ণ করলাম বটে, কিন্তু কেমন যেন নিজেই সন্তুষ্ট হতে পারলাম না। তাই হতাশ হয়ে সেটাকে আগুনে পুড়িয়ে দিলাম। কী বা হবে আমার এসব জেনে? এই সমস্ত গুণের মধ্যে ঠিক কোনটাকে নিয়ে লোকটা বিশেষ কিছু করতে চায় সেটা যদি জানতে পারতাম, কিংবা কি সে কাজ যাতে এগুলি সব দরকার হতে পারে সেটা যদি সহজেই খুঁজে বের করতে পারতাম, তাহলে আর এত মাথা ঘামাতে হতো না। ভালো বেহালা বাজাবার ক্ষমতার কথা আগেই বলেছি। যদিও এই কাজ যে সে খুব ধৈর্যের সঙ্গে প্রতিনিয়তই করে তা ঠিক নয়। তার অন্য সব গুণের মতোই এই ব্যাপারও তার মর্জিমাফিক হয়।
আমি এতটুকু বুঝি যে সে যা যা সুর বাজাতে পারে সেসব রীতিমতো কঠিন। আমার অনুরোধে সে মেন্ডেলসনের লিয়েডার এবং তার প্রিয় অন্যান্য কিছু সুরও আমাকে বাজিয়ে শুনিয়েছে। মাঝে মধ্যেই দেখি ভর সন্ধে সে আয়েশ করে আর্ম চেয়ারে গা এলিয়ে দিয়ে দুই চোখ বন্ধ করে কোলের উপর রাখা ভায়োলিনে এলোমেলোভাবে ছড় টানতে থাকে। তাতে গম্ভীর বিষণ্ণ সুর বাজে, কখনো বা অদ্ভুত এক আনন্দের সুর। স্পষ্টই মনে হয় তার মনের চিন্তাই যেন সেসব সুরের ভেতর দিয়ে আত্মপ্রকাশ করে। কিন্তু এসব তার চিন্তাকে সুস্পষ্ট করতে সাহায্য করে নাকি সেগুলো নেহাতি তার উৎকো খেয়ালের ফল, তা আমি আজও বুঝে উঠতে পারিনি। প্রথম সপ্তাহকাল আমাদের কাছে কেউ এলো না। আমার দৃঢ় ধারণা হলো শার্লকও বুঝি আমার মতোই নির্বান্ধব। কিন্তু খুব তাড়াতাড়ি বুঝতে পারলাম তার পরিচিত জনের সংখ্যা অনেক। শুধু তাই নয়, তারা প্রত্যেকেই সমাজের বিভিন্ন স্তরের মানুষ। ওদের মধ্যে দেখেছি বেশ বেটেখাটো চেহারার তাগড়াই একটা লোক প্রায়ই আসে, নাম মিস্টার লেস্ট্রেড। নয় করে সপ্তাহে প্রায় 3-4 দিন করে সে আসতো। এমনই একদিন সকালে এলেন একজন তরুণী, ফর্সা ছিমছাম রুচিসম্পন্ন পোশাক পরিচ্ছদ। তিনি এসে আধ ঘন্টার উপরে সময় কাটিয়ে গেলেন। সেদিনই বিকেলে হন্তদন্ত হয়ে বাড়িতে এলেন একজন প্রৌঢ়, দেখতে ইহুদি ফেরিওয়ালার মতন। মাথার চুল পুরো সাদা, পরনে আধময়লা পোশাক। লোকটাকে সত্যি ভীষণ উত্তেজিত দেখাচ্ছিল। তারপরেই এলেন একজন বয়স্কা স্ত্রী লোক, তার সাজসজ্জাও অতীব অপরিষ্কার। তারপর একদিন এসেছিলেন ধোপদুরস্ত বাবুগোছের এক বৃদ্ধ। আবার কোনোদিন মখমলে পোশাক পরা এক কুলিকেও আসতে দেখেছি আমি। এই রকম নানা ধরনের লোক যখন হাজির হতো শার্লকের কাছে, তখন সে আমার কাছ থেকে ড্রয়িং রুমটা ব্যবহারের অনুমতি চেয়ে নিত, আর আমি স্বচ্ছন্দে তাকে ঘরটা ছেড়ে দিয়ে নিজের বেডরুমে চলে যেতাম। আমার এই অসুবিধের জন্য সে সবসময় ইতস্তত বোধ করে বলতো, ওয়াটসন, তোমার অসুবিধে করার জন্য আই এম এক্সট্রিমলি সরি। কাজের জন্য আমাকে ঘরটা ব্যবহার করতে হচ্ছে। অ্যাকচুয়ালি এরা সবাই আমার মক্কেল। মক্কেল? এরা সবাই শার্লকের মক্কেল? কিরকম জিজ্ঞেস করব? থাক। কিন্তু একদিন নিজে থেকেই সে প্রসঙ্গ উল্লেখ করে সে আমার এই ভুল ধারণার অবসান ঘটালো। আমার বেশ মনে আছে, সেদিনটা ছিল 4 মার্চ। অন্য দিনের তুলনায় একটু আগেই ঘুম থেকে উঠেছিলাম। দেখি শার্লক তখনও ব্রেকফাস্ট সারেনি। ল্যান্ডলেডি আমার দেরিতে ওঠার ব্যাপারে এতই অভ্যস্ত হয়ে পড়েছিলেন যে তখনও আমার ব্রেকফাস্ট টেবিলে দেওয়া হয়নি, এমনকি আমার কফিও তৈরি হয়নি। মানুষ অনেক সময় অকারণে রেগে যায়। আমিও সেই রকম রাগের সঙ্গে বেল বাজিয়ে তাকে জানিয়ে দিলাম যে আমি ব্রেকফাস্টের জন্য তৈরি। তারপর টেবিল থেকে একখানা ম্যাগাজিন টেনে নিয়ে তার উপরে চোখ বুলিয়ে সময় কাটাতে লাগলাম। ওদিকে শার্লক এইমাত্র খেতে বসেছে, সবে টোস্টে কামড়টা দিল সে। এমন সময় ম্যাগাজিনের একটা আর্টিকেলের হেডিংয়ের নিচে পেন্সিলের দাগ দেখে স্বভাবতই সেটার উপরে দ্রুত চোখ বুলোতে লাগলাম। দেখলাম হেডিংয়ের নামটা বেশ জবরদস্ত, দ্য বুক অফ লাইফ। এতে দেখানো হয়েছে একজন অনুসন্ধিৎসু লোক সঠিক ও সুশৃঙ্খল পর্যবেক্ষণের ফলে জীবনের কত কিছু জানতে পারে। ব্যাপারটার বিষয়বস্তু আমার কাছে বেশ অদ্ভুতই মনে হলো, যেন বাস্তব আর পরাবাস্তবের মিশেল। বেশ ধারালো ও তীক্ষ্ণ যুক্তি, কিন্তু সিদ্ধান্তগুলি অতিরঞ্জিত বলেই মনে হলো। লেখক দাবি করেছেন তিনি যে কোনো মানুষের চোখের দৃষ্টি দেখেই তার ভিতরে কি চলছে তা বলে দিতে পারেন। তার আরও দাবি, যে মানুষ পর্যবেক্ষণ আর বিশ্লেষণ বুদ্ধিতে সুশিক্ষিত তাকে ঠকানো অসম্ভব। তার সিদ্ধান্তগুলি ইউক্লিডের প্রতিপাদ্যের মতোই অভ্রান্ত। সবটা বুঝে যাবার পর লেখককে হয়তো সে জাদুকর বলেই মনে করবে। লেখক আরও বলেছেন যে একজন যুক্তিবিদ 1 ফোঁটা জল থেকে আটলান্টিক মহাসাগর বা নায়াগ্রা জলপ্রপাতের সম্ভাবনাকে অনুমান করতে পারে, যদিও সে দুটোর একটাকেও এখনো অবধি চোখে দেখেনি বা কারোর থেকে ওদের সম্পর্কে কিছু শোনেওনি। সব জীবনই একটি প্রকাণ্ড শৃঙ্খলে বাঁধা পড়ে আছে, যার একটি গাঁটকে দেখতে পেলেই পুরোটাকে জানা যায়। যেহেতু জীবন যথেষ্ট দীর্ঘস্থায়ী, সেই জন্য কোনো মানুষের পক্ষেই এ বিষয়ে পরিপূর্ণতা অর্জন করা সম্ভব নয়। শিল্পকলার মতনই বিজ্ঞানও এক সুদীর্ঘ অধ্যবসায়, যার সাধনা করেই এই সব কিছুকে আয়ত্ত করা যায়। যেহেতু জীবন যথেষ্ট দীর্ঘস্থায়ী, সেই জন্য কোনো মানুষের পক্ষেই এ বিষয়ে পরিপূর্ণতা অর্জন করা সম্ভব নয়। কেননা কোনো সমস্যার নৈতিক ও মানসিক দিকগুলি অত্যন্ত বিপদসংকুল হয়।
কাজেই ছোটখাটো সমস্যাগুলিকে আয়ত্তে আনবার চেষ্টাই প্রথমে করা উচিত। কোনো কোনো মানুষের সঙ্গে দেখা হলে এক নজরেই জানবার চেষ্টা করতে হবে তার অতীত ইতিহাস, তার জীবিকার পরিচয়। ব্যাপারটা প্রথমে বোকা বোকা মনে হতে পারে, কিন্তু এর ফলশ্রুতিতে মানুষের পর্যবেক্ষণ ক্ষমতা ক্ষুরোধার হয়। কোথায় চোখ ফেলতে হবে বা কি দেখতে হবে সে সম্পর্কে একটা সম্পূর্ণ শিক্ষা লাভ করা যায়। একটা মানুষের হাতের নখ, তার কোটের আস্তিন, জুতো, ট্রাউজার্স, হাঁটুর কাছটা, তর্জনী এবং বুড়ো আঙুলের উপরকার কড়া, তার কথা, তার শার্টের কলার, এই প্রত্যেকটি থেকেই মানুষের পেশা হোক বা নেশা সবই বুঝে নেওয়া সম্ভব। অতঃপর এর সবগুলি প্রয়োগ করেও একজন যোগ্য অনুসন্ধানকারী যে তার কাছে থাকা সমস্যার সমাধান পেতে ব্যর্থ হবেন, এ কথা একেবারেই অকল্পনীয়। কি সব বুজরুকি ছাপছে আজকাল নামি দামি ম্যাগাজিনগুলো। জীবনে এরকম বাজে লেখা কখনো পড়িনি। কোনটার কথা বলছো? কেন, এই আর্টিকেলটা? মনে হচ্ছে তুমি এটা পড়েছো, কারণ এটার নিচে দাগ দিয়েছো। অস্বীকার করছি না যে লেখার মধ্যে লেখকের মুন্সিয়ানার পরিচয় পাওয়া যাচ্ছে, তবু আমি নিরাশই হয়েছি। বলা ভালো, রীতিমতো বিরক্ত হয়েছি। এটা নিশ্চয়ই কোনো অলস ধনীর উদ্ভট মতবাদ। এই পোড়া জগতের বাস্তবের মাটিতে কখনো পা রেখেছেন কিনা তার ঠিক নেই। এসব একেবারেই অবাস্তব। আমার ইচ্ছে করছে তাকে ট্রেনের কোনো থার্ড ক্লাসের ভেতরে ঠেলে দিয়ে বলি, এবার সহযাত্রীদের জীবিকার পরিচয়গুলি দাও তো বাছা। এই জন্য তার সঙ্গে আমি 1000 পাউন্ড বাজি লড়তে রাজি। তাতে তোমার টাকাটাই জলে যাবে ওয়াটসন। আর ওই আর্টিকেলটার কথা যদি বলো, তাহলে বলবো ওটা আমারই লেখা। কি? তো তুমি? হ্যাঁ, দেখো, পর্যবেক্ষণ এবং অনুমানের কাজে আমার একটা ঝোঁক আছে। যা যা কথা আমি ওখানে লিখেছি এবং যেগুলিকে তুমি অত্যন্ত অবাস্তব বলে মনে করছো, সেগুলো কিন্তু অত্যন্ত বাস্তবসম্মত। শুধু তাই নয়, ওগুলো এতটাই বাস্তব যে আমার পেট চালানোর জন্য আমি ওগুলোর ওপরই নির্ভর করি। কিন্তু কেমন করে? দেখো, আমারও একটা জীবিকা আছে, তবু আমার ধারণা এ ব্যাপারে পৃথিবীতে আমি একাই। আমি একজন কনসাল্টিং ডিটেকটিভ। অবশ্য সেটা যে কী জিনিস তা তুমি বুঝবে কিনা জানি না। আসলে এই লন্ডন শহরে অনেক সরকারি বেসরকারি গোয়েন্দা আছেন। এরা যখন পেরে ওঠে না, তখন আমার কাছে আসে। আমি তাদের পথ বলে দিই, তারা তাদের সংগৃহীত সাক্ষ্য প্রমাণাদি আমার কাছে পেশ করে। ক্রিমিনাল সাইকোলজির বিষয়ে আমি যেটুকু জ্ঞান অর্জন করেছি, তারই সাহায্যে আমি অধিকাংশ ক্ষেত্রেই তাদের ঠিক পথে পরিচালিত করতে সক্ষম হই। বুঝলে ওয়াটসন, বিভিন্ন দুষ্কর্মের মধ্যেও না একটা সূক্ষ্ম অথচ প্রধান মিল আছে। ফলে 1000টা দুষ্কর্মের বিবরণ যদি তোমার নখদর্পণে থাকে, তাহলে পরবর্তী 1001 নম্বর দুষ্কর্মের বিবরণ তুমি উদ্ধার করতে পারবে না, এটা হতেই পারে না। দেখো, লেস্ট্রেড একজন খ্যাতনামা গোয়েন্দা। সম্প্রতি একটা জালিয়াতির মামলা নিয়ে বড় গোলমালে পড়েছিল, সেজন্যই আমার কাছে অত ঘন ঘন আসছিল আর কি। আর অন্য লোকগুলো? তাদের বেশিরভাগ ক্ষেত্রেই পাঠায় কোনো প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি। কোনো ব্যাপার নিয়ে সমস্যায় পড়লেই তারা সমাধানের জন্য আমার কাছে আসে। আমি তাদের কাহিনী মন দিয়ে শুনি এবং তারা আমার মন্তব্যগুলো মন দিয়ে শোনে। তারপর আমার ফাঁকা পকেটটাকে কম বেশি ভরিয়ে তুলি। এই হচ্ছে আমার জীবিকা। তুমি কি বলতে চাও? সচক্ষে সব বিবরণ দেখেও যে রহস্যের কিনারা তারা করতে পারে না, তুমি এই ঘরে বসে বসে কেবল মুখে বলেই সেসব জটের গিট খুলতে পেরে যাও? ঠিক তাই ওয়াটসন, এ বিষয়ে আমার একটা অন্তর্ভেদী দৃষ্টি আছে। তবে হ্যাঁ, কখনো সখনো এমন কেসও আসে যেটা একটু বেশি জটিল। তখন অগত্যা আমাকেও বাইরে বেরিয়ে নিজের চোখে সবকিছু দেখতে হয়। দেখো, আমার বিশেষ কতগুলো জ্ঞান আছে যেগুলো অ্যাপ্লাই করে আমি আশ্চর্য ফল পাই। ওই আর্টিকেলে অনুমানের সপক্ষে আমি যেসব নিয়ম উল্লেখ করেছি এবং সেগুলো পড়ে তোমার যা যা ধারণা হয়েছে, সেগুলোও কিন্তু বাস্তব ক্ষেত্রে আমার কাছে মূল্য রাখে। অবজারভেশন পাওয়ার আমার তৃতীয় ক্যারেক্টারিস্টিক্স বলতে পারো। তোমার মনে আছে ওয়াটসন, প্রথম দিন সাক্ষাতের সময় আমি যখন বলেছিলাম যে তুমি আফগানিস্তান থেকে আসছো, তখন কিন্তু তুমি ভারী অবাক হয়েছিলে। নিশ্চয়ই কেউ তোমাকে বলেছিল? মোটেই তা নয়। আমি জানতে পেরেছিলাম যে তুমি আফগানিস্তান থেকে আসছো। দীর্ঘদিনের অভ্যেসের ফলে চিন্তাস্রোত এত দ্রুত গতিতে আমার মস্তিষ্কে বয়ে চলে যে অন্তর্বর্তী চাপগুলোর কথা চিন্তা না করেই আমি সরাসরি সিদ্ধান্তে উপনীত হতে পারি। আর একটু পরিষ্কার করে বলি, সেদিন আমার চিন্তার ধারাটা এই রকম ছিল যে এই ভদ্রলোক ডাক্তার, অথচ চালচলনে সামরিক ভাবভঙ্গি।
তার মানে নিশ্চয়ই সামরিক ডাক্তার, এবং তিনি নিশ্চয়ই সম্প্রতি গ্রীষ্মমণ্ডলীয় কোনো অঞ্চল থেকে এসেছেন, কারণ তার সারা মুখ বাদামি বর্ণ ধারণ করেছে। কিন্তু ওটা তার চামড়ার স্বাভাবিক রং নয়, কারণ তার কবজি দুটো সাদা। তার পাংশুটে মুখ দেখলে স্পষ্টই বোঝা যায় তিনি অনেক দুঃখ কষ্ট এবং রোগ ভোগ করেছেন। নির্ঘাত তার বাম হাতটায় আঘাত লেগেছে, কারণ সেই হাতটা তিনি অস্বাভাবিকভাবে আড়ষ্ট করে রাখেন। তাহলে প্রশ্নটা এইরকম দাঁড়াচ্ছে যে এমন কোন গ্রীষ্মপ্রধান স্থান রয়েছে যেখানে একজন ইংরেজ সামরিক ডাক্তারের পক্ষে এইরকম কষ্ট ভোগ করা সম্ভব, আর কোথায় বা তার হাত আঘাতপ্রাপ্ত হতে পারে? নিশ্চয়ই আফগানিস্তানে। এই পুরো থট প্রসেসটা আমার মাথায় আসতে কিন্তু 1 সেকেন্ডও সময় নেয়নি ওয়াটসন। আমি তখনই মন্তব্য করলাম যে তুমি কি আফগানিস্তান থেকে আসছো, আর যথারীতি তুমি সেটা শুনে বিস্মিত হলে। তুমি বুঝিয়ে বলার পরে অবশ্য ব্যাপারটা সরল বলেই মনে হচ্ছে। এডগার অ্যালান পোর ডিউপের কথা মনে পড়ছে, কিন্তু পড়ার জগতের বাইরে এ ধরনের চরিত্র থাকে আমার জানা ছিল না। শার্লক উঠে পাইপটা ধরালো, তারপর তাতে একটা টান দিয়ে বলল, তুমি নিঃসন্দেহে ভাবছো যে ডিউপিনের সঙ্গে তুলনা করে আমার প্রশংসাই করছো, কিন্তু আমার মতে ডিউপিন খুবই সাধারণ স্তরের মানুষ। 15 মিনিট চুপ করে থেকে হঠাৎ একটা জুৎসই মন্তব্য করে বন্ধুকে চমকে দেওয়ার যে কৌশল তিনি দেখান, সেটা আসলে কিন্তু বড়ই লোক দেখানো আর কৃত্রিমও বটে। তবে হ্যাঁ, এটা ঠিক যে তার বিশ্লেষণী শক্তি তার ছিল, কিন্তু পো তাকে যতখানি বড় বলে কল্পনা করেছিলেন আসলে তিনি তা নন। তুমি কি গ্যাবারিওর বই পড়েছো? তোমার মতে লিউকক কি একজন ভালো গোয়েন্দা? আমার প্রশ্নে শার্লক বেশ তামাশা করে নাকটা টানল, তারপর রাগত স্বরে বলল, লিকক তো একটা আনাড়ি। স্রেফ একটা গুণই ছিল তার, উৎসাহ। ও বই পড়তে পড়তে আমি কাহিল হয়ে গিয়েছিলাম। বিষয় কি না, একটা আসামিকে খুঁজে বের করতে হবে। আমি ও কাজ 24 ঘন্টার মধ্যেই করতে পারবো, আর ওদিকে লিককের লেগেছিল 6 মাস। গোয়েন্দাদের কি কি করা উচিত নয় বা তদন্তের সময় কি কি এড়িয়ে যাওয়া উচিত, কেবল সেটা শেখার জন্য ওই বইটা টেক্সট বুকের মতো ব্যবহার করা যেতে পারে। যে দুটি চরিত্র আমার প্রিয় তাদের সম্পর্কে এই ধরনের মন্তব্য করায় আমি কিছুটা অসন্তুষ্টই হলাম। জানলার কাছে উঠে গিয়ে বাইরের জনবহুল রাস্তার দিকে তাকালাম। মনে মনেই বললাম, লোকটা চতুর বটে, তবে বড় নাস্তিক। বুঝলে ওয়াটসন, আজকাল আর তেমন অপরাধও নেই, অপরাধীও নেই। আমাদের কাজে এখন আর মস্তিষ্কের প্রয়োজন হয় না। আমি জানি আমার মধ্যে ও বস্তুটি আমাকে বিখ্যাত করার পক্ষে যথেষ্টই আছে। আসলে অপরাধ উদ্ঘাটনের কাজে যতটা পড়াশুনো, যতটা মেধা আমি লাগিয়েছি, আজ পর্যন্ত অন্য কেউ তা করেনি। কিন্তু কি লাভ হলো তাতে? ধরবার মতো কোনো অপরাধই ঘটে না, আর যাও বা ঘটে সেগুলো এতই জলের মতো পরিষ্কার যে স্কটল্যান্ড ইয়ার্ডের যে কোনো অফিসারই তার কিনারা করতে পারে। শার্লকের কথাবার্তায় এই রকম অহম ভাব ক্রমেই আমাকে বিরক্ত করে তুলল। ঠিক এই সময় একটি দীর্ঘকায় সাদাসিধে পোশাক পরা লোক রাস্তার অপর দিক ধরে বাড়ির নম্বর দেখতে দেখতে ধীর পায়ে এগিয়ে যাচ্ছিল। তার হাতে একটা নীল রঙের বড় খাম। নিশ্চয়ই কোনো খবর নিয়ে এসেছে। তাকে দেখি আমি বলে উঠলাম, শার্লক, লোকটা বোধহয় কিছু খুঁজছে। ওই নৌ বিভাগের রিটায়ার্ড সার্জেন্টের কথা বলছো? খালি আন্দাজে ঢিল ছোঁড়ার স্বভাব। খুব ভালো করে জানে যে ওর এই অনুমানকে তো আমি আর পরখ করতে যেতে পারবো না। আরে দেখি, আমি মনে মনে কথাগুলো ভাবছিলাম, তখনই দেখি সেই লোকটা আমাদের বাড়ির দরজাতে তার ঈপ্সিত ঠিকানার নম্বরটা দেখতে পেয়ে দ্রুত পায়ে রাস্তাটা পার হলো। প্রায় সঙ্গে সঙ্গেই আমাদের কানে এলো দরজায় ধাক্কার শব্দ। তার সাথে নিচ থেকে ভেসে এলো একটা গম্ভীর কণ্ঠস্বর, আর তারপরই সিঁড়ি বেয়ে উঠবার ভারী পদধ্বনি। ঘরের দরজার কাছে দাঁড়িয়ে শার্লকের হাতে চিঠিখানা দিয়ে সে বলল, এটা মিস্টার শার্লক হোমসের জন্য। এই তো, এতক্ষণে একটা সুযোগ পাওয়া গেল শার্লকের আন্দাজে ঢিল ছোঁড়ার অভ্যেসকে নস্যাৎ করার। এভাবে যে আচমকা সুযোগ এসে হাজির হবে তা ভাবতেই পারিনি। সরাসরি লোকটাকে জিজ্ঞেস করলাম, বলছি যে আপনি কোথায় কাজ করেন জানতে পারি কি? দারোয়ানের। ইউনিফর্মটা রিপেয়ারিং এর জন্য পাঠানো হয়েছে। আগে আপনি কি করতেন? সার্জেন্ট, স্যার, রয়্যাল মেরিন লাইট ইনফ্যান্ট্রিতে। আর কিছু জানতে চান স্যার? না, মানে ওই। রাইট স্যার। দুটো গোড়ালি ঠুকে হাত তুলে সে সামরিক কায়দা স্যালিউট করলো।
তারপরেই চলে গেল। মাই গুডনেস। হ্যাঁ, আমি স্বীকার করছি আমার সঙ্গীর মতামতের সঙ্গে বাস্তবের এমন অদ্ভুত মিল আমায় রীতিমতো বিস্মিত করে তুলেছে। তার বিশ্লেষণী শক্তির প্রতি আমার শ্রদ্ধা অগাধ বেড়ে গেল। কিন্তু একটা সন্দেহ তখনও মনের কোণে উঁকি দিতে লাগলো যে আমাকে চমকে দেওয়ার জন্য সমস্ত ব্যাপারটাই আগে থেকে সাজানো নয় তো। অবশ্য আমাকে চমকে দিয়ে তারই বা কি লাভ হবে সেটা তো বোধগম্য হচ্ছে না। তাকিয়ে দেখি সে চিঠিটা এতক্ষণে পড়ে ফেলেছে। তার চোখে কেমন একটা শূন্য ফ্যাকাশে দৃষ্টি। সেদিকে তাকাতেই আমার মনে হলো সে যেন মাঝ সমুদ্রে অবলীলায় ভাসছে। জিজ্ঞাসা করলাম, আচ্ছা, ওটা তুমি জানলে কি করে? কোনটা? আরে ওই লোকটা যে নৌবিভাগের অবসরপ্রাপ্ত সার্জেন্ট, সেটা জানলে কি করে? ওয়াটসন, এখন এইসব সামান্য কথা আলোচনা করার মতো সময় নেই। কথাটা সে একটু রূঢ় স্বরেই বলল বটে, তারপরেই একগাল হেসে উঠে বলল, এই রূঢ় ব্যবহারের জন্য আমাকে ক্ষমা করো ওয়াটসন। আসলে কিছুক্ষণের জন্য আমার চিন্তার সুতোটা তুমি ছিঁড়ে ফেলেছিলে, কিন্তু তুমি কি সত্যিই বুঝতে পারোনি যে লোকটি নৌ বিভাগের সার্জেন্ট ছিল? না। তবে তো আমি কি করে জানলাম সেটা বোঝানোর চাইতে ওটা জানা অনেক সহজ। তোমাকে যদি বলা হয় 2 আর 2 যে 4 হয় সেটা প্রমাণ করো, তাহলে ব্যাপারটা নিশ্চয়ই একটু কঠিন হয়ে পড়বে ওয়াটসন। অথচ তুমি নিশ্চিত জানো যে এটা ধ্রুব সত্য, তাই তো? রাস্তার ওপারে থাকতেই লোকটার হাতের উল্টো পিঠে একটা বড় নীল রঙের উল্কি আমার চোখে পড়েছিল, কাজেই তাতে সমুদ্রের আভাস পেলাম। এবার তার আচরণে এবং তার দুদিকে পাকানো গোঁফে ছিল সামরিক শৈলী, কাজেই এখানেই পাওয়া গেল নৌবিভাগ। লোকটার ব্যক্তিত্বের মধ্যে কিছুটা ভারিক্কি ভাব এবং কিছুটা প্রভুত্বের লক্ষণও আমার চোখে এড়ায়নি। যেভাবে সে মাথা উঁচু করেছিল এবং হাতের বেদটা ঘোরাচ্ছিল সেটা নিশ্চয়ই তুমিও খেয়াল করেছো ওয়াটসন। একটা স্থির সম্ভ্রান্ত মধ্যবয়স্ক সার্জেন্ট ছিল সে। দেখো, মানুষের ব্যক্তিত্ব, চারিত্রিক প্রখরতা সব সময় তার মুখে ফুটে উঠবে, আর সেটা দেখেই মনে হলো যে চমৎকার। এই অতি সাধারণ ব্যাপার। মুখে কথাটা বললেও মনে হলো আমার বিস্মিত মুখ আর ওর প্রশংসা শুনে সে খুশিই হয়েছে। কিন্তু কি জানো ওয়াটসন, এইমাত্র যে বলছিলাম আজকাল আর অপরাধী নেই, মনে হচ্ছে আমি ভুল বলেছি। এটা দেখো। এই বলে সার্জেন্টের দেওয়া চিঠিখানা সে আমার দিকে ছুঁড়ে দিল। সে কি, এই যে সাংঘাতিক! একটা অসাধারণ কিছু বলেই মনে হচ্ছে। ওয়াটসন, আমি যদি তোমায় চিঠিটা পড়ে শোনাতে বলি তাহলে তুমি কি কিছু মনে করবে? চিঠিটা আমি পড়তে শুরু করলাম। মাই ডিয়ার মিস্টার শার্লক হোমস, ব্রিক্সটন রোড সংলগ্ন 3 নম্বর লরিস্টন গার্ডেন্সে গত রাতে একটি দুর্ঘটনা ঘটে গেছে। প্রায় 2টো নাগাদ আমাদের পাহারারত কনস্টেবল সেখানে একটা আলো দেখতে পায়। যেহেতু বাড়িটা তখন খালি ছিল, তাই সেটা দেখে তার মনে সন্দেহ হয়। সে গিয়ে দেখে দরজা খোলা আর সামনের দিকে একটা আসবাবহীন ঘরে জনৈক ভদ্রলোকের মৃতদেহ পড়ে আছে। তার পকেটে একটা কার্ড পাওয়া গেছে, তাতে লেখা এনক জে ড্রেবার, ক্লিভল্যান্ড, ওহাইও, ইউএসএ। কোনো রকম চুরি হয়নি এবং ভদ্রলোক কেমন করে মারা গেলেন তারও কোনো প্রমাণ পাওয়া যায়নি। ঘরের মধ্যে রক্তের দাগ আছে, কিন্তু লোকটির দেহে আঘাতের কোনো চিহ্নই নেই। তিনি কি করে ওই খালি বাড়িতে এলেন কিছুই বুঝতে পারছি না। সমস্ত ব্যাপারটাই যেন একটা মস্ত ধাঁধার মতো। 12টার আগে যে কোনো সময় আপনি যদি ওই বাড়িতে আসতে পারেন, আমাকে ওখানেই পাবেন। আপনার নির্দেশ না পাওয়া পর্যন্ত সবকিছু যেমনটি ছিল তেমনটিই রেখে দিয়েছি। যদি নাও আসতে পারেন তাহলে আমি ঘটনার আরও বিস্তারিত আপনাকে জানাবো। কাইন্ডলি আপনি আপনার মতামতটা পাঠাবেন। আপনার মতামত পেলে নিজেকে ধন্য মনে করব। ইতি আপনার বিশ্বস্ত টোবিয়াস গ্রেগসন। স্কটল্যান্ড ইয়ার্ডের অফিসারদের মধ্যে সবচাইতে স্মার্ট অফিসার হচ্ছে এই গ্রেগসন। সে এবং লেস্ট্রেড, এই দুজনেই যা মন্দের ভালো, চটপটে, বুদ্ধিদীপ্ত, কিন্তু একেবারেই গতানুগতিক। এই জন্যই খারাপ লাগে। পেশাগতভাবে তুখোড় হলে কি হবে, এদের মধ্যে বিস্তর রেষারেষি রয়েছে। তারা পরস্পরের প্রতি ভীষণ ঈর্ষাকাতর। এই কেসে যদি তাদের দুজনকে একসাথে পাই তাহলে কিন্তু ভারী মজা হবে। এই অবস্থাতেও তার শান্তভাবে কথা বলার ভঙ্গি দেখে আমি বিস্মিত হলাম। উত্তেজিত হয়ে বললাম,
আর তো এক মুহূর্ত নষ্ট করা উচিত নয় শার্লক। তোমার জন্য কি একটা গাড়ি রেখে দেবো? ওয়েল, আমি যাব কিনা তাই বুঝতে পারছি না। আসলে আলসেমি যখন আমার উপর ভর করে তখন আমি একেবারেই ঘরকুনো হয়ে যেতে পছন্দ করি। আবার সময়ে সময়ে আমি যে খুব চটপটে হতে পারি তাও তুমি দেখেছো। সে কি, তুমি তো এই রকম একটা সুযোগের অপেক্ষাতেই ছিলে। মাই ডিয়ার ওয়াটসন, এতে আমার লাভটা কোথায়? ধরা যাক এই রহস্যটা আমি সমাধান করলাম, কিন্তু দেখবে শেষে ওই গ্রেগসন, লেস্ট্রেড এবং তাদের দলবলই সব বাহাদুরিটা পকেটস্থ করবে। বেসরকারি লোকেদের এই তো বরাত। কিন্তু তিনি তো তোমার সাহায্য চেয়েছেন। তা চেয়েছে বটে, কারণ সে জানে বুদ্ধিতে আমি তার চেয়ে বড়, এবং আমার কাছে সে কথা সে স্বীকারও করে। কিন্তু কোনো তৃতীয় ব্যক্তির কাছে সে কথা স্বীকার করার আগে সে বরং তার জিভটাই কেটে ফেলে দেবে। যাই হোক, বলছো যখন, তবে যাওয়াই যাক, দেখে আসি ব্যাপারটা। আমি না হয় আমার কাজ করব, আর কিছু পাই না পাই তাদের দেখে একটু রঙ্গ তামাশা তো করতে পারবো। চলো। ওভারকোটটা গায়ে চড়িয়ে শার্লক এমন তাড়াহুড়ো করতে শুরু করলো যেন মনে হলো এক ঝটকায় আলস্য ভাব কেটে গিয়ে রাজ্যের উৎসাহ এসে ভর করেছে ওর মাথায়। তোমার টুপিটা নিতে ভুলো না। তুমি আমাকেও যেতে বলছো? হ্যাঁ, অবশ্য এর চেয়ে ইম্পর্টেন্ট কাজ যদি তোমার থেকে থাকে তাহলে আলাদা ব্যাপার। 1 মিনিট পরেই একটা ভাড়াটে গাড়ি নিয়ে আমরা দ্রুত ছুটে চললাম ব্রিক্সটন রোডের দিকে। কুয়াশা ঢাকা মেঘাচ্ছন্ন সকাল। বাড়িগুলোর মাথায় যেন একটা বাদামি রঙা আবরণ ছেয়ে আছে। নিচে মেটে রঙের রাস্তায় তার দীর্ঘ ছায়া পড়েছে। আমার সঙ্গীটি খুব খোশমেজাজে চলেছে, আমি চলেছি নীরবে। একে বিষণ্ণ আবহাওয়া, তার উপর চলেছে একটি সিরিয়াস কাজে। হোমস তখন এক মনে তার ভায়োলিন প্রীতির কথা শোনাচ্ছে। মাঝপথে তাকে বাধা দিয়ে বললাম, যে কাজে যাচ্ছ সেটা নিয়ে খুব একটা ভাবনা চিন্তা করছো বলে তো মনে হচ্ছে না। এখনো পর্যন্ত আমি তো কোনো ইনফরমেশনই পাইনি। কোনো এভিডেন্স দেখার আগেই নিজের মতো করে কিছু ভেবে নেওয়াটা খুব ভুল কাজ, তাতে বিচার শক্তি প্রভাবিত হয়। চলো, খুব শীঘ্রই সব এভিডেন্স চোখের সামনে পেয়ে যাবে। এইটাই ব্রিক্সটন রোড। আর আমার যদি ভুল না হয়ে থাকে তাহলে ওই ওই দেখো, মনে হয় ওইটাই সেই বাড়ি। ঠিক। কোচম্যান, এখানেই গাড়ি থামাও। তখনও আমরা গন্তব্যস্থল থেকে শখানেক গজ দূরে, কিন্তু তার নির্দেশে সেখানেই নামতে হলো। বাকিটা পথ হেঁটে গেলাম। বাড়িটা যেন এক অদ্ভুত অলৌকিক চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে। যে 4টে বাড়ি রাস্তা থেকে কিছুটা দূরে অবস্থিত, এটা তাদেরই একটা। 4টে বাড়ির দুটোতে লোক আছে আর বাকি দুটো খালি। শেষের দুটো বাড়িতে দেখা যাচ্ছে 3 সারি খোলা জানলা, যার এখানে ওখানে টু লেট লেখা কার্ড ঝোলানো। এখানে ওখানে ছড়ানো ছিটানো কিছু ছোট ছোট গাছের বাগান বাড়িগুলোকে রাস্তা থেকে আলাদা করে রেখেছে। কাদা ও পাথরের একটা হলদেটে সংকীর্ণ পথ বাগানের ভিতর দিয়ে চলে গেছে। রাতের বৃষ্টিতে সমস্ত জায়গাটাই স্যাঁতসেঁতে। বাগানের চারধারে 3 ফুট উঁচু ইটের পাঁচিল, তার উপরে এক টুকরো কাঠের রেল বসানো। দেওয়ালে হেলান দিয়ে একজন পুলিশ কনস্টেবল দাঁড়িয়ে আছে, আর তাকে ভিড় করে আছে পথচারীদের একটা ছোট দঙ্গল। গলা বাড়িয়ে চোখ বড় বড় করে ভেতরে কি ঘটেছে সেটা দেখবার ব্যর্থ চেষ্টা করছে তারা। আমি ভেবেছিলাম হোমস সঙ্গে সঙ্গে বাড়ির ভিতরে ঢুকে রহস্য সমাধানের কাজে লেগে যাবে, কিন্তু সে সেদিক দিয়ে গেলই না। সম্পূর্ণ অন্যমনস্কভাবে সে ফুটপাতে পায়চারি করতে লাগলো। কখনো মাটির দিকে, কখনো আকাশের দিকে, কখনো উল্টো দিকের বাড়িগুলোর দিকে, আবার কখনো বা রেলিং এর দিকে হাঁ করে তাকিয়ে থাকলো। সবকিছু দেখে ধীরে ধীরে পথটা ধরে, বরং বলা উচিত পথের দুধারের ঘাসের উপর দিয়ে হাঁটতে লাগলো। চোখ দুটো সারাক্ষণই মাটির দিকে এক দৃষ্টিতে নিবদ্ধ। মাঝে দুবার থামলো। একবার তার মুখে হাসি দেখলাম। অস্ফুটে একটা উল্লাস ধ্বনিও যেন কানে এলো। ভিজে আঠালো মাটিতে অনেক পায়ের ছাপ। কিন্তু এ পথ দিয়েই তো পুলিশরা যাতায়াত করছে, সুতরাং এর থেকে আমার সঙ্গী যে কি জানবার আশা করছে আমি বুঝতে পারলাম না। কিন্তু তার অবজারভেশন পাওয়ারের এত সব প্রত্যক্ষ প্রমাণ আমি পেয়েছি, যাতে আমি নিঃসন্দেহ যে সে এমন অনেক কিছু দেখতে পায় যা আমাদের সাধারণ দৃষ্টিতে আড়াল হয়ে থাকে। বাড়ির দরজাতে একটা লম্বাটে সাদা মুখওয়ালা লোকের সঙ্গে আমাদের দেখা হলো। তার হাতে একটা নোটবুক। ছুটে এসে সে মহা উৎসাহে আমাদের সঙ্গে করমর্দন করে বলল, আপনি এসে পড়ায় আমি নিশ্চিন্ত হলাম। দেখুন, কোনো কিছুই আমি স্পর্শ করতে দিইনি কাউকে। কেবল ওইটা ছাড়া
সামনের পথটা দেখিয়ে শার্লক কথাটা বলল। একপাল মোষও যদি ওখান দিয়ে হেঁটে যেত তাহলেও এর চাইতে বেশি জগা খিচুড়ি হতো না গ্রেগসন। এটা হতে দেওয়ার আগে নিশ্চয়ই তোমরা নিজেদের সিদ্ধান্তে উপনীত হয়েছিলে। মানে বাড়ির ভেতরে আমার অনেক কাজ ছিল। আমার সহকর্মী লেস্ট্রেড যদিও বা এখানেই ছিল, এটা দেখার ভার তো তার উপরেই ছিল। তুমি আর লেস্ট্রেড যখন আসরে নেমেছো তখন তৃতীয় ব্যক্তির আর কিছু করার থাকতেই পারে না। যা কিছু করণীয় সবই তো করেছি বলে মনে হয়। যদিও কেসটা ভারী অদ্ভুত আর জটিল, কিন্তু এ ধরনের কেস আপনিও যে ভালোবাসেন তাও জানি। আচ্ছা, তুমি তো রেন্টেড কারে এখানে আসোনি না? না। লেস্ট্রেডও নিশ্চয়ই নয়। না। চলো ঘরটা একবার দেখি। এমন একটা অবান্তর মন্তব্য সে কেন করলো বুঝলাম না। যাই হোক, আর কিছু না বলে সে বাড়ির ভিতরে ঢুকলো। পিছনে গ্রেগসন। তার মুখে বিস্ময়ের ছাপ স্পষ্ট। কাঠের পাটাতন করা ধুলো ভর্তি একটা প্যাসেজ রান্নাঘর আর অফিসের দিকে চলে গেছে। বাম আর ডান দিকে দুটো দরজা। দেখেই বোঝা যায় একটা দরজা বেশ কয়েক সপ্তাহ যাবৎ বন্ধই আছে। অপর দরজাটা খাবার ঘরের। দুর্ঘটনাটা ঘটেছে সেই ঘরে। শার্লক ভেতরে পা বাড়ালো। আমি তাকে অনুসরণ করলাম। ভেতরে গিয়ে একজন হতভাগ্য মৃত মানুষকে দেখব ভেবেই আমার মনটা বিষণ্ণ হয়ে গেল। একটা বড় চৌকোনা ঘর, আসবাবপত্র কিছুই নেই বলে আরো বড় দেখাচ্ছে। দেওয়াল ঝকমকে সস্তা কাগজে মোড়া। কোথাও কোথাও অনেকটা কাগজ ছিঁড়ে গিয়ে ঝুলে পড়েছে। ফাঁক দিয়ে হলদে পলস্তারা দেখা যাচ্ছে। দরজাটার উল্টো দিকে একটা শৌখিন ফায়ারপ্লেস, তার উপরে নকল শ্বেতপাথরের ম্যান্টেলপিস, তার উপরে একটা লাল মোমবাতির অবশিষ্টাংশটুকু রয়েছে। ঘরের একমাত্র জানালায় এত ধুলো ময়লা জমেছে যে সে ঘরের আবছা আলোয় সবকিছুই যেন একটা কালো চাদরে আবৃত বলে মনে হচ্ছে। এসব আমি পরে লক্ষ্য করেছি। তখনকার মতন সর্বপ্রথমে আমার মনোযোগ গিয়ে পড়েছিল মৃতদেহের প্রতি, যেটা কিনা নিথর নিশ্চল অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে। দৃষ্টিহীন খোলা চোখ তাকিয়ে রয়েছে বিবর্ণ সিলিংয়ের দিকে। লোকটির বয়স হবে বছর 33 মতন। মাঝারি গড়ন, চওড়া কাঁধ, কালো কোঁকড়ানো চুল, ছোট ঘন দাড়ি, পরনে মোটা কাপড়ের কোট আর ওয়েস্টকোট, হালকা রঙের ট্রাউজার্স, কলার আর কাফ বেশ পরিচ্ছন্ন। পরিপাটি করে ব্রাশ করা ঝকঝকে একটা টপ হ্যাট তার পাশেই মেঝের উপর পড়ে রয়েছে। 2 হাত মুষ্টিবদ্ধ, 2 বাহু ছড়ানো। দেখেই মনে হচ্ছে মৃত্যুর আগে সে নিজেকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করেছে। আমার মনে হলো লোকটার নিথর মুখে যতটা তীব্র ঘৃণা ফুটে উঠেছে তা আমি কখনো জীবিত মানুষের মুখে দেখিনি। দেহের এই উৎকট ভয়ঙ্কর বিকৃতির সঙ্গে নিচু কপাল, থ্যাবড়া নাক ও পুরু ঠোঁট যুক্ত হয়ে মৃত ব্যক্তিকে একটা অদ্ভুত নরবানরের মতন দেখতে হয়েছে। তার দেহের দুমড়ানো অস্বাভাবিক ভঙ্গির জন্য সেই ভাবটা যেন আরো উৎকট হয়ে রয়েছে। নানা ধরনের মৃত্যু আমি দেখেছি, কিন্তু খাস লন্ডন শহরে একটি প্রধান রাজপথের এই অন্ধকার ভয়ঙ্কর ঘরে তার যে ভয়াবহ রূপ দেখলাম তা আগে কখনো প্রত্যক্ষ করিনি। লেস্ট্রেড দরজার কাছেই দাঁড়িয়েছিল। আমাদের দুজনকে সে অভ্যর্থনা করে বলল, এই কেস নিয়ে হুলুস্থুলু পড়ে যাবে স্যার। আপনি তো জানেন আমি সহজে মুষড়ে পড়ি না, কিন্তু সত্যি বলছি এমনটি আমি আগে আর কখনো দেখিনি। কোনো সূত্র পাওয়া গেল? কিচ্ছু না। শার্লক মৃতদেহের কাছে এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসে ভালো করে পরীক্ষা করল। চারদিকের চাপ চাপ রক্তের দাগ দেখিয়ে বলল, আচ্ছা, তোমরা ঠিকঠাক জানো তো দেহে কোনো ক্ষত নেই? একদমই না। তাহলে এ রক্ত নিশ্চয়ই কোনো দ্বিতীয় ব্যক্তির, সম্ভবত হত্যাকারীর। অবশ্য যদি হত্যাকাণ্ড সত্যিই ঘটে থাকে তো। এ প্রসঙ্গে 34 সালে ইউট্রেক্টে ভ্যান জনসনের মৃত্যুর ঘটনার কথা আমার মনে পড়ছে গ্রেগসন। ওই কেসটার কথা কি তোমার মনে আছে? না স্যার। পড়াশুনোটা করা উচিত। সংসারে নতুন কিছু ঘটে না, দেয়ারস নাথিং নিউ আন্ডার দ্য সান। যা ঘটে তা আগে কখনো না কখনো ঘটেছে। কথা বলার সঙ্গে সঙ্গে আঙ্গুল চলছে শার্লকের। মৃতদেহের সর্বাঙ্গে সে একবার হাত বুলোচ্ছে, চাপ দিচ্ছে, শার্টের বোতাম খুলছে, পরীক্ষা করছে। কিন্তু তার দৃষ্টি ভাষা ভাষা, তা দেখে কিছুই বোঝার জো নেই। পরীক্ষার কাজ দ্রুত সমাপ্ত হলো। এত তাড়াতাড়ি যে এমন পুঙ্খানুপুঙ্খভাবে কাজ করা হতে পারে তা ভাবাই যায় না। সব শেষে সে মৃতের ঠোঁট দুটি শুঁকল, তারপরে তাকালো পেটেন্ট লেদারের জুতোর শুকতলায়।
প্রশ্ন করল। আচ্ছা, একে একেবারেই নাড়াচাড়া করা হয়নি তো? পরীক্ষার জন্য যতটুকু প্রয়োজন হয়েছে তার বেশি নয়। বেশ, এবার এটাকে মর্গে পাঠিয়ে দাও, আর কিছু জানার নেই। একটা স্ট্রেচার ও 4 জন লোক আগেই মোতায়েন ছিল। গ্রেগসনের নির্দেশে তারা ঘরে ঢুকে মৃতদেহ তুলে নিয়ে গেল। মেঝে থেকে দেহটা তুলতেই একটা আংটি মেঝের উপর গড়িয়ে পড়ল। সঙ্গে সঙ্গে লেস্ট্রেড সেটাকে টপ করে তুলে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো। নিশ্চয়ই এখানে কোনো মহিলা ছিল। এটা তো দেখছি কোনো লেডির ওয়েডিং রিং। হাতের তালুতে রেখে আংটিটা সে সকলকেই দেখালো। আমিও সেটা দেখলাম। কোনো সন্দেহ নেই যে এই খাঁটি গোল্ড রিংটা একসময় কোনো ব্রাইডের আঙুলে শোভা পেয়েছে। ব্যাপারটা বেশ ঘোরালো হয়ে উঠেছে। ঈশ্বর জানেন, আগে থেকেই হয়তো ব্যাপারটা ঘোরালো ছিল। তাই নাকি? তাহলে তোমার ধারণা আংটিটা আরো জট পাকালো? শুধু ওটা দেখলেই তো আর সবকিছু জানা যাবে না। ওর পকেটে আর কি কি পাওয়া গেছে? সিঁড়ির একটা নিচু ধাপে বোঝাই করা একগাদা জিনিসপত্র দেখে গ্রেগসন বলল, ওই তো, ওখানেই সব আছে। লন্ডনের বারোড কোম্পানির একটা সোনার ঘড়ি, যার নম্বর 97163। বেশ ভারী নিরেট সোনার অ্যালবার্ট চেন, কারুকার্য করা একটা সোনার আংটি, সোনার পিন যার মাথার ওপরটা বুলডগের এবং তার চোখ দুটিতে চুনি বসানো, রাশিয়ান লেদার কার্ড কেস, তাতে ক্লিভল্যান্ডের এনক জে ড্রিভারের একটা কার্ড ভরা, তারই আদ্যক্ষর EJD লেখা ভিকটিমের জামা কাপড়ে। কোনো মানিব্যাগ নেই, কিন্তু 7 পাউন্ড 13 শিলিং খুচরো পাওয়া গেছে। বোকাচিওর ডেকামেরনের একটা পকেট সংস্করণ পাওয়া গেছে, তার প্রথম পাতায় জোসেফ স্ট্যাঙ্গারসেনের নাম। দুখানে চিঠি, EJ ড্রেভার এবং জোসেফ স্ট্যাঙ্গারসেনকে লেখা। কোন অ্যাড্রেসে? আমেরিকান এক্সচেঞ্জ, স্ট্র্যান্ড না যাওয়া পর্যন্ত থাকবে। দুখানেই এসেছে গিয়ন স্টিমশিপ কোম্পানি থেকে। তাদের জাহাজ যে লিভারপুল থেকে ছাড়া হয়েছে তারও উল্লেখ আছে। পরিষ্কার বোঝা যাচ্ছে যে মৃত লোকটির শীঘ্রই নিউ ইয়র্ক ফিরবার কথা ছিল। স্ট্যাঙ্গারসন সম্পর্কে কোনো খোঁজ খবর করেছো? সঙ্গে সঙ্গেই করেছি। তার নামে বিজ্ঞাপন দিয়েছি সমস্ত নিউজ পেপারে। একজন লোককেও পাঠিয়েছে আমেরিকান এক্সচেঞ্জে। সে এখনও ফেরেনি। আই সি। ক্লিভল্যান্ডে কাউকে পাঠিয়েছো? আর সকালে টেলিগ্রাম করে দিয়েছি। কি লিখেছো? যা যা ঘটেছে ডিটেলসে তার সব কথাই বলেছি। আর আমাদের কাজে আসবে এমন কোনো খবর তারা জানাতে পারলে ভালো হয়, সেটাও জানিয়ে রেখেছি। তোমরা চূড়ান্ত মনে করো এরকম কোনো খবর জানতে চেয়েছো কি? স্ট্যাঙ্গারসনের খবর জানতে চাওয়া হয়েছে। আর কিছু না? মানে এমন কোনো ঘটনা কি নেই যার উপর কেসটা ঝুলে আছে? আচ্ছা, আর একবার টেলিগ্রাম করতে পারো না? আমার যা বলার সবই বলেছি মিস্টার হোমস। হোমস মুখ টিপে হাসল। তারপর কি যেন বলতে যাবে, এমন সময় সামনের ঘর থেকে ভীষণ খুশি খুশি ভাব নিয়ে হাত দুটো ঘষতে ঘষতে লেস্ট্রেড হল ঘরে ঢুকে বলল, মিস্টার গ্রেগসন, এইমাত্র একটা খুব বড় রকমের আবিষ্কার করে ফেলেছি। দেওয়ালটাকে ভালো করে পরীক্ষা না করলে সেটা ধরাই পড়তো না। কথা বলবার সময় লেস্ট্রেডের চোখ দুটো জলজল করে উঠল। সহকর্মীকে এক হাত নেবার এই আনন্দ যেন সে কিছুতেই হাতছাড়া করতে রাজি নয়। আমার সঙ্গে এসো। এই বলে সে দ্রুত সেই ঘরে ফিরে গেল। মৃতদেহটিকে সরিয়ে নেওয়ায় সেই ঘরের আবহাওয়া তখন অনেকটা হালকা হয়েছে। এবার এইখানে দাঁড়াও। জুতোর তলায় একটা দেশলাইয়ের কাঠি ঘষে জ্বলন্ত কাঠিটিকে সে দেওয়ালের দিকে তুলে ধরল। ওই যে দেখো। আগেই বলেছি, দেওয়ালের অনেক জায়গায় কাগজ খুলে খুলে পড়েছে। ঘরের ওই বিশেষ কোণটার অনেক বড় একখণ্ড কাগজ খুলে পড়ায় হলদেটে প্লাস্টার বেরিয়ে পড়েছে। সেই চৌকোনা প্লাস্টারের উপর লাল রক্তাভ অক্ষরে একটি মাত্র শব্দ লেখা আছে, রাঁচি। RACHE। এটার বিষয়ে এবারে তুমি কি বলতে চাইবে? ঘরের সবচেয়ে অন্ধকার কোণে লেখাটা রয়েছে বলে এটা কারোর চোখে পড়েনি। এদিকটা দেখার কথা কেউ ভাবেওনি। খুনি নিজের রক্ত দিয়েই এটা লিখেছে। দেখো, দেয়াল বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। ব্যাপারটা যে আত্মহত্যা নয় সেটা পরিষ্কার হয়ে গেল। তবে আর লেখার জন্য ওই কোণটাই বেছে নেওয়া কেন হলো জানো? তারও ব্যাখ্যা দিচ্ছি। ম্যান্টেল পিসের উপর ওই মোমবাতিটা দেখো। ঘটনার সময় ওটা জ্বালানো ছিল, আর ওটা জ্বললে ঘরের ওই কোণটাতেই সবচেয়ে বেশি আলো পড়ে। বেশ, তো তুমি ওটা দেখেছো, কিন্তু তাতে কি প্রমাণ হয়? কি প্রমাণ হয় মানে? এটাই প্রমাণিত হয় যে লেখক একটি মেয়ের নাম লিখতে চেয়েছিল, রেচেল। কিন্তু লেখাটা শেষ করবার আগেই কোনো বিপদ ঘটে। আমার কথাটা বোকা বোকা শোনাচ্ছে। বেশ, এই কেসের কিনারা যখন হবে তখন দেখতে পাবে এই নামের একটি মেয়ের সঙ্গে জড়িত আছে। মিস্টার হোমস, আপনিও হাসছেন তো? হাসুন হাসুন। জানি আপনি খুব তুখোড় চতুর ডিটেকটিভ, কিন্তু জানেন তো, গরিবের কথা বাসি হলেও সত্যি।
না না না, সত্যিই আমি তোমার কাছে ক্ষমা চাইছি লেস্ট্রেড। তুমি প্রথম এটা দেখেছো, এই কৃতিত্ব অবশ্যই তোমার প্রাপ্য, এবং মৃত ব্যক্তি যে এটা লিখেছে সে বিষয়েও আমি তোমার সঙ্গে একমত। আসলে ঘরটা পরীক্ষা করে দেখার সময় আমি এখনো পাইনি। তোমার অনুমতি নিয়ে সেই কাজটাই এবার করতে চাই। বলতে বলতে সে পকেট থেকে একটা মাপার ফিতে আর একটা বড় ম্যাগনিফাইং গ্লাস বের করল। তারপর সে দুটো নিয়ে নিঃশব্দে ঘরময় দাপাদাপি শুরু করে দিল। কখনো থামছে, কখনো হাঁটু গেড়ে বসছে, একবার তো দেহ টান টান করে উপর হয়ে শুয়েই পড়ল। নিজের কাজে তখন সে এতটাই মগ্ন যে আমাদের উপস্থিতি পর্যন্ত ভুলে গেল। কখনো সে নিজের সঙ্গে কথা বলে চলেছে, কখনো সিলিং এর দিকে মুখ করে কি ভাবছে, কখনো তার মুখ উদ্ভাসিত, কখনো করুণ। প্রায় মিনিট 20 ধরে সে তার কাজ চালিয়ে গেল। কখনো ফিতেটাকে নিয়ে দেওয়ালের গায়ে সে ব্যবহার করছে, তো কখনো সেটা দিয়ে লাশের পাশটা মাপছে। এক জায়গায় মেঝে থেকে এক মুঠো ধুলো খুব যত্ন করে তুলে নিয়ে সে খামে ভরে রাখল। শেষকালে দেওয়ালের লেখার উপরে ম্যাগনিফাইং গ্লাসটা ধরে প্রতিটি অক্ষরকে খুব ধৈর্য ধরে পরীক্ষা করে দেখল। তারপরে কাজ শেষ করে খুশি মনে ফিতে গুটিয়ে গ্লাসটা পকেটে রাখল। লোকে বলে যন্ত্রণা সহ্য করার অসীম ক্ষমতাই হলো প্রতিভা, তবে এটা কিন্তু খুব বাজে সংজ্ঞা। কিন্তু গোয়েন্দাদের কাজে এটা সত্যিই খাটে। লেস্ট্রেড আর গ্রেগসনের মুখ দেখে ওদের মনের ভাব বোঝা না গেলেও আমি নিশ্চিত হোমসের এই রহস্যময় কথা ওদের আপাতত রুচছে না। লেস্ট্রেড ব্যস্ত তার নিজের থিওরি সত্যি কিনা তা জানতে, ওদিকে গ্রেগসন মরিয়া তার সহকর্মীর ধারণা যাতে ভ্রান্ত প্রমাণ হয় সেটা কেবল একবার কান পেতে শুনতে। কারণ ওরা দুজনেই জানে শার্লক হোমসের কথা আর যাই হোক ফেলে দেবার মতো হয় না। তা বলছিলাম যে এতক্ষণ ধরে তো সবকিছু দেখলেন টেকলেন, তো এই ঘটনায় আপনার ধারণাটা ঠিক কি হবে সেটা জানতে পারি কি? হ্যাঁ, মানে আমারও ওই একই প্রশ্ন। আমি তোমাদের সাহায্য করছি এ কথা মনে হলে এই কেসের কৃতিত্ব থেকে তোমাদের বঞ্চিত করা হবে। আসলে তোমরা এত ভালো কাজ করছো যে থার্ড পার্সনের ইন্টারফেয়ার করাটা খুবই দুঃখজনক। তোমরা তদন্তের কাজ ঠিক কিভাবে চালাচ্ছ যদি আমাকে বলো, তবেই আমি তোমাদের কোনো রকম সাহায্য করতে পারলে খুশি হব। ইতিমধ্যে প্রথম যে কাজটা করবে সেটা হলো যে কনস্টেবল মৃতদেহটি আবিষ্কার করেছেন তার সঙ্গে আমি একবার কথা বলতে চাই। তার নাম ঠিকানাটা আমাকে দিতে পারো? নোটবুক দেখে লেস্ট্রেড বলল, জন র্যান্স, 46 অডলি কোর্টের কেনিংটন পার্ক গেটের কাছে তাকে পাবেন। তার এখন ডিউটি নেই। হোমস ঠিকানাটা লিখে নিল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, চলো ডাক্তার, কনস্টেবলটিকে খুঁজে বের করতে হবে। ও হ্যাঁ, ভালো কথা, আমি তোমাদের একটা জিনিস বলতে পারি যেটা তোমাদের এই কেসে হেল্প করবে। শেষের কথাগুলো হোমস গোয়েন্দা যুগলকে উদ্দেশ্য করে বলল। এটা একটা খুন। খুনি একজন পুরুষ, উচ্চতায় 6 ফিটেরও বেশি, পূর্ণবয়স্ক, তবে উচ্চতার তুলনায় পা দুটো একটু ছোট। পায়ে চৌকোনো মুখের বুট ছিল এবং সে এখানে ধূমপানও করেছিল। ট্রেচনোপোলে সিগার। একটা 4 চাকার গাড়িতে করে সে ভিকটিমকে এখানে নিয়ে আসে এবং গাড়ি টেনেছিল একটি ঘোড়া, যার 3টে পায়ে পুরনো নাল এবং সামনের এক পায়ে নতুন নাল লাগানো। খুব সম্ভবত খুনির মুখের রং উজ্জ্বল লালচে, আর তার ডান হাতের আঙুলের নখগুলো বেশ লম্বা। সামান্য কিছুই বললাম, তবে এগুলো সবই তোমাদের কাজে লাগবে। লেস্ট্রেড আর গ্রেগসন পরস্পরের দিকে এক পলক তাকিয়ে অবিশ্বাসের হাসি হাসল। তারপর লেস্ট্রেড বলল, লোকটি যদি খুনি হয়ে থাকে তাহলে কিভাবে খুন করা হয়েছে সেটাও নয় বলে যান মিস্টার হোমস। ও, ওটা খুনটা করেছে বিষ দিয়ে। জবাব দেবার সাথে সাথেই শার্লক হোমস বাড়ির বাইরে যাবার জন্য পা বাড়ালো। দরজার কাছে গিয়ে ফিরে দাঁড়িয়ে বলল, আর হ্যাঁ লেস্ট্রেড, ওই রাচে শব্দটা হচ্ছে একটা জার্মান শব্দ যার অর্থ প্রতিহিংসা। কাজেই মিস রাচেকে খুঁজতে গিয়ে বৃথা সময় নষ্ট করো না। হ্যাভ আ নাইস ডে জেন্টলম্যান। মোক্ষম ব্রহ্মাস্ত্র ছুড়ে দিয়ে বেরিয়ে গেল শার্লক। পেছনে নিশ্চল ভঙ্গিতে নিথর ভাবে হাঁ করে দাঁড়িয়ে রইল দুঁদে দুই প্রতিদ্বন্দ্বী। তিন নম্বর লরিস্টন গার্ডেন্স থেকে শার্লক আর আমি যখন বেরিয়ে এলাম তখন প্রায় বেলা 1টা। হোমস নিকটবর্তী টেলিগ্রাফ অফিসে গিয়ে একটা লম্বা তার পাঠালো। তারপর একটা গাড়ি ডেকে ড্রাইভারকে লেস্ট্রেডের দেওয়ার ঠিকানায় যেতে বলল।
চোখে দেখা প্রমাণের মতো আর কিছু হয় না, বুঝলে? আসলে এই কেসটা সম্পর্কে আমার মন একদম শেষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তবু আরও যদি কিছু জানা যায়, সেটারও প্রয়োজন আছে। তুমি আমাকে পদে পদে অবাক করছো হোমস। আচ্ছা, যেরকম নিশ্চয়তার সঙ্গে খুঁটিনাটি কথা তুমি জানিয়ে আসলে, আসলে কি তুমি ততটাই নিশ্চিত? একদম, ভুলের কোনো অবকাশই নেই এতে। ওখানে পৌঁছে প্রথমেই আমি লক্ষ্য করলাম পাথরের ওপর একটা গাড়ির চাকার দুটো দাগ পড়েছে। এখন গত রাতেই কেবল বৃষ্টি হয়েছে, তার আগে গত 7 দিন হয়নি। কাজেই চাকার দাগ অত গভীরভাবে কাল রাতেই পড়তে পারে। ঘোড়ার খুরের যে দাগ সেখানে রয়েছে তার একটা অন্যটার তুলনায় বেশি গভীর। তা থেকেই বোঝা যায় খুরের একটা নাল নতুন। যেহেতু বৃষ্টি আরম্ভ হওয়ার পরও গাড়িটা সেখানে ছিল এবং সকালে কোনো সময় সেটাকে দেখা যায়নি, মনে করে দেখো, একথা গ্রেগসনই বলেছিল, সুতরাং অনুমান করা যায় যে রাত্রে ওটা সেখানেই ছিল। আর ওই গাড়িতে 2 ব্যক্তি ও বাড়িতে এসেছিল। এ তো বেশ সহজ ব্যাপার, কিন্তু আততায়ী যে ওই নির্দিষ্ট উচ্চতার, সেটা বুঝলে কি করে? কেন? এ তো আরো সহজ ব্যাপার। প্রতি 10 জন লোকের মধ্যে 9 জনের ক্ষেত্রেই 2 পা ফেলার মধ্যেকার দৈর্ঘ্য দেখে তার উচ্চতা বলে দেওয়া সম্ভব। ব্যাপারটা এতটাই সিম্পল যে তার বিবরণ দিয়ে তোমার আর ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না, ওয়াটসন। আসলে বাইরের মাটিতে আর ঘরের ধুলোর মধ্যে ওই লোকটার পদক্ষেপের দৈর্ঘ্য আমি দেখেছি। তারপর একটা বিশেষ উপায়ে বাকি হিসেবটাও আমি কষে নিলাম। কোনো লোক যখন দেওয়ালে কিছু লেখে, সাধারণত সে তার চোখের সমান উচ্চতাতে লেখে। ওই লেখাটা আছে মেঝে থেকে 6 ফুটের সামান্য উঁচুতে। ব্যাস, বাকিটা বুঝে নেওয়া তো জাস্ট ছেলে খেলা। আর তার বয়সটা? একটা লোক অনায়াসে যদি প্রতি পদক্ষেপে 4.5 ফুট পার হতে পারে, তাহলে বলা যেতেই পারে যে সে অথর্ব কিংবা বুড়ো নয়। বাগানের পথে একটা আলপথ আছে, সেটাও সে পার হয়েছে নিশ্চয়ই, কারণ পেটেন্ট লেদারের জুতোর ছাপ তার চারিদিকেও রয়েছে। ঠিক সেই জন্যই তার চৌকোনো মুখের বুট জুতোর চিহ্ন স্পষ্ট। এর মধ্যে তো রহস্যের কিছু নেই, ওয়াটসন। আমার সেই আর্টিকেলে পর্যবেক্ষণ অনুমানের যেসব পয়েন্টের কথা আমি উল্লেখ করেছি, তারই কিছু কিছু বাস্তব জীবনের ক্ষেত্রে প্রয়োগ করেছি মাত্র। আর কিছু আছে, ওই আঙুলের নখ আর ত্রিচিনাপলি সিগার। ও ইয়েস, ত্রিচিনাপলি সিগার। দেখো, একটা মানুষের তর্জনীকে রক্তে ডুবিয়ে দেওয়ালের ওপর শব্দটা লেখা হয়েছে। ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আমি খুব ভালো করে অবজার্ভ করেছি। ওটা লেখার দরুন দেওয়ালের প্লাস্টারে কিছুটা আঁচড় লেগেছে। লোকটির নখ ভালোভাবে কাটা থাকলে ওরকম হতো না। আর সিগারের কথা বলছিলে না? আমি মেঝে থেকে কিছুটা ছাই তুলেছিলাম, মনে আছে? ছাইটা দেখতে কালো আর পরতটা পাতলা স্তরের। এইরকম ছাই একমাত্র ওই ত্রিচিনাপলি সিগারেরই হয়। সিগারের ছাই নিয়ে আমি বিস্তর পড়াশুনো করেছি, আর এই বিষয়ে একখানা ছোটখাটো বইও লিখেছি। আমি গর্ব করেই বলছি, ওয়াটসন, যে কোনো পরিচিত ব্র্যান্ডের সিগার বা তামাকের ছাইয়ের পার্থক্য আমি একবার দেখলেই বলে দিতে পারি। এই সব ছোটখাটো ব্যাপার নিয়েই তো একজন দক্ষ গোয়েন্দা আর গ্রেগসন লেস্ট্রেডের তফাৎ। আর আততায়ীর চেহারার বর্ণনা কি করে দিলে? ওটা তো স্রেফ একটা ডেয়ারিং শট ছিল। তবে আমি যে নির্ভুল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। যাকে, বর্তমান অবস্থায় তুমি আর ও বিষয় নিয়ে আমাকে কোনো প্রশ্ন করো না। আমার মাথাটা ঘুরছে, যত ভাবছি ততই যেন রহস্য বাড়ছে। খালি বাড়িটাতে 2 জন এলো কি করে? অবশ্য যদি 2 জনের কথা ঠিক হয়, যে ড্রাইভারটা গাড়ি চালিয়েছিল তার কি হলো? একজন অপরজনকে বিষ খেতে বাধ্য করলো কেমন করে? কোনো কিছু চুরি যখন যায়নি, তখন খুনির উদ্দেশ্য কি ছিল? একটি মেয়ের আংটি বা কোথা থেকে এলো? সবচেয়ে বড় কথা, পালাবার আগে দ্বিতীয় লোকটি হঠাৎ জার্মান ভাষায় রাচে শব্দটি লিখলো কেন? আমি স্বীকার করছি, এই সব ঘটনাকে মিলিয়ে দেবার কোনো পথ আমি দেখতে পাচ্ছি না। তোমার মনে এতগুলো সংশয় থাকা স্বাভাবিক, ওয়াটসন। সত্যি কথা বলতে আমারও এখনো অনেক বিষয়ই অস্পষ্ট লাগছে। যদিও বেচারা লেস্ট্রেডের আবিষ্কার সম্পর্কে এটুকু বলতে পারি যে ওটা পুরোপুরি ধাপ্পা। পুলিশকে ভুল পথে চালাবার একটা মতলব মাত্র, আর কিছুই নয়। ওটা কোনো জার্মানের লেখাই নয়। লক্ষ্য করলে দেখতে পেতে এই অক্ষরটা জার্মান কায়দাতেই লেখা হয়েছে বটে, কিন্তু একজন সত্যিকারের জার্মান সবসময় ল্যাটিন কায়দায় লেখে। কাজেই এটা প্রমাণিত সত্য যে ওটা কোনো জার্মানের লেখা নয়। কোনো এক অতি চালাক ব্যক্তি বাড়াবাড়ি করে বসেছে এবং সে পুরোপুরি বিফল হয়েছে।
সমস্ত তদন্তটাকে ভুল পথে ঘুরিয়ে দেবার একটা ফন্দি মাত্র। যাকে, আর কোনো কথা নয়। তুমি তো জানোই, জাদুকর যদি তার খেলা সবাইকে বুঝিয়ে দেয় তাহলে কেউ আর তাকে বাহবা দেয় না। আমার কাজের পদ্ধতি যদি আমি সবটা তোমাকে বুঝিয়ে দিই তাহলে তুমিও আমাকে একজন অতি সাধারণ মানুষ বলেই মনে করবে, আর সেটা আমি চাই না। আমি কখনো তা করব না। অপরাধ তত্ত্বকে তুমি এমন নির্ভুলভাবে বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে এস্টাবলিশ করছো যে পৃথিবীতে আর কেউ এর চাইতে বেশি কিছু করতে পারবে না। আরেকটা কথা তোমাকে আমি বলতে পারি, ভিকটিম আর আততায়ী একই গাড়িতে এসেছিল, একই সঙ্গে বন্ধুর মতো সম্ভবত হাত ধরাধরি করে ওই পথটা ওরা হেঁটেছিল। ঘরে ঢুকে এদিক ওদিক পায়চারি করেছিল, বরং বলা যায় পেটেন্ট লেদার পরা লোকটা দাঁড়িয়েছিল আর বুট জুতো পরা লোকটা পায়চারি করছিল। ধুলোর ওপরে সব দাগই স্পষ্ট ছিল। আমি যতদূর বুঝেছি, হাঁটতে হাঁটতে সে ক্রমেই উত্তেজিত হয়ে উঠেছিল। পা ফেলার দাগটা ক্রমেই দীর্ঘ হয়েছে, সেটা দেখেই বোঝা যায়। আর সারাক্ষণ কথা বলছিল এবং সম্ভবত ভয়ানক রেগেও ছিল। আর ঠিক তার পরেই দুর্ঘটনাটা ঘটেছে। আমি যতটা জেনেছি সবই তোমাকে বললাম, বাকিটা এখন অনুমানের ব্যাপার। অবশ্য এর ভিত্তিতেই কাজ শুরু করা যেতে পারে। এখন চলো, তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ সন্ধ্যের সময় আবার হ্যালের কনসার্টে নরমান নেরুদার বাজনা শুনতে চাই আমি। হোমস যতক্ষণ কথাগুলো বলছিল ততক্ষণে আমাদের গাড়িটা পরপর অনেকগুলো সরু রাস্তা আর এঁদো গলি পার হয়ে চলেছে। সবচাইতে নোংরা ঘুপচি গলিতে পৌঁছে ড্রাইভার হঠাৎ গাড়িটা থামিয়ে দিল। একটা রংচটা কঙ্কালসার ইটের বাড়ি দেখিয়ে বলল, ওই যে অর্লি কোর্ট স্যার, আপনারা ফিরে এসে আমাকে এখানেই পাবেন। জায়গাটা মোটেও রুচিসম্মত নয়। চিলতে পথটা পেরিয়ে একটা চৌকো মতো জায়গা আর সারি সারি জঘন্য বাড়ি। একদল ময়লা পোশাক পরা ছেলে মেয়ে আর রংচটা নানান রকম নিশানের ভেতর দিয়ে পথ করে 46 নম্বরে এসে পৌঁছলাম। দরজায় তামার পাতে খোদাই করা র্যান্সের নাম। খোঁজ নিয়ে জানলাম কনস্টেবল তখনও বিছানায়। একটা ছোট বসবার ঘরে তার জন্য অপেক্ষা করতে লাগলাম। ঘুমের ব্যাঘাত ঘটায় একটু বিরক্ত হয়েই সে ঘরে ঢুকে বলল, আরে আমি তো সব অফিসে রিপোর্ট করে দিয়েছি। পকেট থেকে একটা হাফ সভরেইন বের করে 2 আঙুলের ফাঁকে ঘোরাতে ঘোরাতে হোমস বলল, আমরা ভাবছিলাম তোমার মুখ থেকেই সবটা শুনবো। সোনার চাকতিটার উপর লোভাতুর দৃষ্টি বুলিয়ে কনস্টেবল একটা ঢোক গিলে বলল, আমি যা জানি সবই বলবো স্যার। ঠিক যা যা ঘটেছিল তাই বলো। সোফায় বসে র্যান্স ভুরু দুটো কোঁচকাল, যেন মনে মনে সাজিয়ে নিল কি কি বলবে। তারপর বলতে শুরু করলো, গোড়া থেকেই বলছি, এই রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত আমার ডিউটি আওয়ার। 11টার সময় হোয়াইট হার্টে একটা ফাইট ছিল, তাছাড়া আর সবই শান্ত। 1টার সময় বৃষ্টি শুরু হলো। হল্যান্ড গ্রোভ বিটের হ্যারি মার্চারের সঙ্গে আমার দেখা হয়। দুজনে হেনরিয়েটা স্ট্রিটের মোড়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। একটু পরে, মানে প্রায় 2টো নাগাদ বা তারও একটু পরে ভাবলাম ব্রিক্সটন রোডের দিকটা একটু দেখে আসি। ওদিকটা যেমন নোংরা তেমনই নির্জন। সে সময় সারা পথে লোকজনের টিকি অবধি দেখতে পেলাম না, শুধু 2-1টা গাড়ি চলছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ ওই বাড়িটার জানালা দিয়ে একটা আলো চোখে পড়ল। আমি জানতাম লরিস্টন গার্ডেন্সের ওই 2টো বাড়ি খালি আছে, তার মধ্যে একটা শেষ ভাড়াটে টাইফয়েডে মারা গেছে। তাই জানালায় আলো দেখে বেশ অবাকই হলাম। মনে হলো নির্ঘাত কিছু একটা গোলমাল আছে। ঘোরতর সন্দেহ হলো। দরজার কাছে যেতেই তুমি থেমে গেলে, তারপর আবার বাগানের গেটের কাছে ফিরে গেলে। এরকমটা কেন করলে? ঠিকই বলেছেন স্যার। ভগবান জানেন আপনি সেসব কথা কি করে জানলেন। বুঝতেই তো পারছেন, যখন আমি দরজার কাছে পৌঁছলাম তখন চারিদিকটা এমন নির্জন আর থমথমে যে মনে হলো এই অবস্থায় একজন সঙ্গে থাকলে মন্দ হয় না। আমি ভীতু নই, মানে আপনি হয়তো শুনলে হাসবেন, তবুও বলছি, ওই সময় কেন জানি না আমার মনে হলো যিনি টাইফয়েড হয়ে মারা গেছেন এটা হয়তো তারই কাজ। এই ভাবনাই আমাকে এগোতে বাধা দিল। ওদিকে হ্যারি এখনো আছে কিনা সেটা দেখার জন্য আমি গেটের কাছে ফিরে গেলাম, কিন্তু তাকে বা অন্য কাউকেই দেখতে পেলাম না। পথে কেউই ছিল না? মানুষ তো ছাড়ুন, একটা কুকুর পর্যন্ত ছিল না। তখন সাহস করে ফিরে গেলাম, ধাক্কা দিয়ে দরজাটা খুলে ফেললাম। ভেতরে সব চুপচাপ। ঘরের মধ্যে যেখানে আলোটা জ্বলছিল সেখানে গেলাম। ম্যান্টেল পিসের উপর জ্বলন্ত মোমবাতিটা ছিল, একটা লাল মোমবাতি। তারই আলোটা দেখতে পেয়েছিলাম। আমি জানি তুমি কি কি দেখেছো।
ঘরের চারপাশটা বার কয়েক ঘুরে তুমি মৃতদেহটার পাশে হাঁটু গেড়ে বসলে, তারপর এগিয়ে গিয়ে রান্নাঘরের দরজাটা ঠেললে, আর তখনই জন র্যান্স লাফিয়ে উঠল। তার মুখে ভয়, দু চোখে সন্দেহ, চেঁচিয়ে বলল, আচ্ছা, আপনি ওখানেই কোথাও লুকিয়েছিলেন তাই না স্যার? আপনি এমন অনেক কিছুই জানেন যা আপনার জানবার কথা নয়। হাসতে হাসতে হোমস ওর কার্ডখানা কনস্টেবলের দিকে এগিয়ে দিয়ে বলল, খুনের দায়ে আবার আমাকেই যেন গ্রেপ্তার করে বসো না। আসলে আমিও একটা হাউন্ড, কিন্তু নেকড়ে নই। মিস্টার গ্রেগসন বা লেস্ট্রেডের কাছেই সবকিছু জানতে পারবে। এখন বলে যাও, তারপর কি করলে? র্যান্স আবার সস্থানে গিয়ে বসল। তার চোখে বিস্ময়ের ঘোর তখনও কাটেনি। আমি গেটের কাছে গিয়ে বাঁশিটা বাজালাম, তাই শুনে হ্যারি এবং আরও দুজন ঘটনাস্থলে এসে হাজির হলো। তখন রাস্তা কি ফাঁকা ছিল? তা একরকম খালি বলা যায়, মানে কাজের লোক বলতে কেউ ছিল না। মানে? স্যার, জীবনে অনেক মাতাল আমি দেখেছি, কিন্তু ওই ব্যাটার মতো পাঁড় মাতাল আমি জীবনে দেখিনি। আমি যখন বেরিয়ে আসি, সে তখন রেলিংয়ে ভর দিয়ে কোনো মতে দাঁড়িয়েছিল, কি যেন একটা গান গাইছিল। কি আর বলি স্যার, ঠিকভাবে দাঁড়াতে অবধি পারছিল না। ও, তা লোকটা কেমন? কেমন আবার হবে, বেহেড মাতাল যেমন হয়। তখন যদি আমাদের ওরকম ব্যস্ততা না থাকতো, তাহলে ওকে সোজা থানায় নিয়ে যেতাম। আর তার মুখ, পোশাক, সেসব লক্ষ্য করনি? তা মনে হয় করেছিলাম। আমি আর হ্যারি তো অতি কষ্টে ওকে সোজা করে দাঁড় করিয়েছিলাম। লোকটা বেশ লম্বা ছিল, লাল মুখ আর থাক থাক থাক, ওদেই হবে। তারপর তারপর কি হলো? তার দিকে নজর দেওয়ার চাইতে আমাদের অনেক বড় কাজ ছিল স্যার। আমি বাজি ধরে বলতে পারি ও ঠিক বাড়ি পৌঁছেছিল। তার পরনে কি ছিল? একটা ব্রাউন ওভারকোট। আচ্ছা, হাতে কি একটা চাবুক ছিল? চাবুক? না, ছিল না তো। নিশ্চয়ই রেখে এসেছিল। তারপর তারপর আর কোনো গাড়ি দেখনি, কিংবা কোনো গাড়ির শব্দ শোনোনি? না। অলরাইট, এ নাও তোমার পারিশ্রমিক। হোমস উঠে দাঁড়িয়ে টুপিটা হাতে নিয়ে বিরক্ত হয়ে বলল, দেখো, আমার না যথেষ্ট আশঙ্কা হচ্ছে, কেননা এই পুলিশ লাইনে তুমি কোনো দিনই পদোন্নতি করতে পারবে না। তোমার মাথাটা যতদিন আস্ত আছে, পারলে কাজে লাগাও ওটাকে। কাল রাতে ইজিলি তুমি সার্জেন্টের পদে প্রমোশন পেতে পারতে। যে লোকটিকে তুমি হাত ধরে তুলেছিলে, যদি তুমি তাকে ধরতে, সেই এই রহস্যের মাস্টারমাইন্ড, আর তাকেই আমরা খুঁজছি। যাকে, আর এ নিয়ে এখন তর্ক করে লাভ নেই। যেটা বললাম মনে রেখো, কারণ এটাই ঠিক। চলো ওয়াটসন। আমরা গাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কনস্টেবল জন র্যান্সের মনে তখনও অবিশ্বাস থাকলেও সে বেশ অস্বস্তি বোধ করতে লাগলো। বাড়ির দিকে যেতে যেতে হোমস তিক্ত কণ্ঠে বলে উঠল, একেবারে নিরেট গবেট একটা। ভেবে দেখো, এমন একটা সুবর্ণ সুযোগ ওর হাতের কাছে এসেছিল, অথচ ও সেটাকে কাজেই লাগাতে পারলো না। আমি কিন্তু এখনো সেই অন্ধকারে আছি শার্লক। হ্যাঁ, এই কথা ঠিক যে সেই আততায়ী সম্পর্কে তোমার ধারণার সঙ্গে এই কনস্টেবলের বিবরণ মিলে যাচ্ছে, কিন্তু ওই বাড়ি থেকে চলে গিয়েও সে আবার ফিরে আসবে কেন? অপরাধীরা তো এরকম করে না। আংটিটা ওয়াটসন, ওই আংটিটা, সেটার জন্যই সে ফিরে এসেছিল। তাকে ধরার আর কোনো পথ যদি না পাই, তাহলে ওই আংটিটাকেই টোপ হিসেবে ব্যবহার করতে হবে। তাকে আমি পাবই ডাক্তার, বলতে পারো পেয়েই গেছি। আর হ্যাঁ, এইসবের জন্য তোমাকেও ধন্যবাদ। তুমি না থাকলে আমি হয়তো সেখানে যেতামই না, আর এমন একটা অভূতপূর্ব সমীক্ষা আমার হাতছাড়া হয়ে যেত। আ স্টাডি ইন স্কারলেট, কি বলো? এই একটু কথার মারপ্যাচি করবো না কেন? জীবনের মতন বর্ণহীন কাপড়ের ভেতর দিয়ে যেন বোনা হয়েছে এই হত্যার একগাছি রক্তবর্ণ সুতো। এখন আমাদের কাজ তাকে আবিষ্কার করা, আলাদা করা এবং প্রতিটি ইঞ্চিকে প্রকাশ করা। কিন্তু এবার লাঞ্চে যেতে হবে, আর সেখান থেকে নরমান নেরুদার উদ্দেশ্যে। তার প্রতিটি বাজনা অনবদ্য ওয়াটসন। আহা, কি খাসা ভদ্রমহিলার হাতখানা! কিরকম আশ্চর্যজনকভাবে তিনি চপিনে সুর বাজান। গাড়ির মধ্যে হেলান দিয়ে এই তুখোর রহস্য সন্ধানী নিষ্পাপ চাতক পাখির মতো গান গেয়ে উঠল, আর আমি
মানুষ মনের বিপুল বৈচিত্র্যের চিন্তায় মগ্ন হয়ে গেলাম। শরীরটা আমার এখনো তেমন সেরে ওঠেনি। বহুদিন হলো শ্রমসাধ্য কাজ করার অভ্যেস ঘুচে গেছে। সেখানে আমার এই ভগ্ন স্বাস্থ্যের পক্ষে সকালবেলাকার পরিশ্রমটা একটু বেশিই হয়েছিল। তাই বিকেলবেলাটা খুব ক্লান্ত লাগছিল। শার্লক কনসার্টে চলে গেল। আমি সোফার ওপর টান টান হয়ে শুয়ে কিছুক্ষণের জন্য হলেও ঘুমোতে চেষ্টা করলাম ঠিকই, কিন্তু বৃথা চেষ্টা। সকালবেলার প্রতিটা ঘটনাই আমার মনের মধ্যে রোমাঞ্চ জাগাচ্ছিল। যত রাজ্যের অদ্ভুত কল্পনা অনুমান মাথা চাড়া দিয়ে উঠছে। যতবার চোখ বুঝি, চোখের সামনে ভেসে উঠছে সেই মৃত হতভাগ্য লোকটার বিকৃত মুখখানা। তার চোখের ওই শূন্য নিথর দৃষ্টি আমাকে যেন নিঃশব্দে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। এনক জে ড্রেবার, লোকটা মরে গিয়েও যদি এভাবে কোনো জ্যান্ত মানুষের অন্তরাত্মাকে কাঁপিয়ে দেবার মতন ক্ষমতা রাখে, তাহলে বেঁচে থাকতে না জানি আর কিছু ভাবতে পারছি না। শার্লক বলছে লোকটিকে বিষ প্রয়োগ করে মারা হয়েছে। ওর এই থিওরিটা সত্যি অসাধারণ। এখন মনে পড়ছে ও কেন মৃতদেহের ঠোঁট দুটো শুঁকেছিল। নিশ্চয়ই এমন কিছু সে পেয়েছে যার ফলে তার মনে এই ধারণা জন্মেছে। তাছাড়া সত্যিই তো বিষ প্রয়োগ না হলে আর কিভাবেই বা লোকটার মৃত্যু হতে পারে? মৃতদেহে আঘাতের বা শ্বাসরোধের কোনো চিহ্নই নেই। কিন্তু এটাও কথা যে মৃতদেহের পাশে তাহলে কার রক্ত মেঝে জুড়ে পুরু আস্তরণের মতন পড়েছিল? এদিকে ধস্তাধস্তির তো কোনো চিহ্ন পাওয়া যায়নি। আচ্ছা, নিহতের কাছে কি এমন কোনো অস্ত্র ছিল না যা দিয়ে সে প্রতিপক্ষকে আঘাত করেছিল? এসব প্রশ্নের মীমাংসা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ শার্লক বা আমার পক্ষে শান্তিতে ঘুমানো স্রেফ সম্ভবপর নয়। শার্লকের কনফিডেন্স দেখে তো মনে হচ্ছে এমন একটা সিদ্ধান্তে সে উপনীত হয়েছে যার দ্বারা সব ঘটনারই ব্যাখ্যা করা যায়। যদিও সে সিদ্ধান্ত যে কি তার ধারণা করাও আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তার ফিরতে বেশ দেরি হলো, কিন্তু কনসার্ট তো অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। তাহলে সে তারপর কোথায় ছিল? সে আসার আগেই টেবিলে রাতের খাবার দেওয়া হয়ে গিয়েছিল। ফ্রেশ হয়ে চেয়ারে বসতে বসতে সে বলল, অপূর্ব অপূর্ব। গান সম্পর্কে ডারউইন কি বলেছেন তোমার মনে পড়ে? তিনি বলেছেন কথা বলতে শেখার আগে নাকি মানুষ গান গাইতে এবং গান ভালোবাসতে শিখেছিল, আর সেজন্যই বোধহয় আমরা গানের দ্বারা এতটা প্রভাবিত হই। ওয়াটসন, এই বিশ্ব চরাচর যখন নেহাতি শিশু, সেই সময়কার কুয়াশাবৃত বহু শতাব্দীর স্মৃতি এখনো রয়ে গিয়েছে প্রত্যেকের সত্তায়। ব্যাপারটা তো বেশ গভীর। প্রকৃতিকে জানতে হলে আমাদের ধারণাকেও প্রকৃতির মতো বড় হতে হবে। কিন্তু ওয়াটসন, ব্যাপারখানা কি বলতো? তোমাকে কেমন যেন দেখাচ্ছে। ব্রিক্সটন রোডের ব্যাপারটা তো দেখছি তোমাকে খুবই কাবু করে ফেলেছে। সত্যি তাই। আফগানিস্তানে একের পর এক ভয়াবহ অভিজ্ঞতার পরে আমার মনটা আরো শক্ত হওয়া উচিত ছিল। জানো শার্লক, নিজের চোখে আমার সঙ্গীদের কচু কাটা হতে দেখেছি, কিন্তু তাতেও তো এতটা বিচলিত হয়নি। কিন্তু এই ঘটনায় কেন জানি না। বুঝতে পারছি, এখানে এমন একটা রহস্য রয়েছে যা কল্পনাকে উদ্দীপ্ত করে। যেখানে কল্পনা নেই সেখানে ভয়ও নেই। তো ইভিনিং নিউজ পেপারটা পড়েছো নাকি? না। ওই ঘটনার একটা ভালো বিবরণ দিয়েছে ওতে। তবে লোকটাকে তোলবার সময় একটা বিয়ের আংটি যে মেঝেতে পড়েছিল সে কথা লেখেনি। যদিও বা না লিখে ভালোই করেছে। কেন? এই বিজ্ঞাপনটা দেখো। ঘটনা ঠিক পরেই সকালে এটা সব কাগজে পাঠাবার ব্যবস্থা করেছিলাম। এই বলেই শার্লক তার হাতে ধরা কাগজটা আমার দিকে ছুঁড়ে দিল। তার দেখিয়ে দেওয়া জায়গাটা পড়লাম। প্রাপ্তি কলামের প্রথম একটা ঘোষণা। তাতে লেখা, ব্রিক্সটন রোডে আজ সকালে হোয়াইট হার্ট টাভার্ন এবং হল্যান্ড গ্রোভের মধ্যবর্তী রাস্তায় একটা গোল্ড ওয়েডিং রিং পাওয়া গিয়েছে। এই আংটি যদি আপনার হয় তবে উপযুক্ত সাক্ষ্য প্রমাণাদি সহ আজ সন্ধে 8টা থেকে 9টার মধ্যে 221B বেকার স্ট্রিটে ডক্টর ওয়াটসনের সঙ্গে দেখা করুন। ও হ্যাঁ, তোমার নামটা ব্যবহার করেছি বলে ক্ষমা করো ওয়াটসন। আসলে আমার নামটা ব্যবহার করলে শঙ্কা ছিল তাতে কেউ না কেউ হয়তো চিনে ফেলতেও পারে। সুতরাং সেখানেই কেসটা ঘেঁটে যাওয়ার প্রবল সম্ভাবনা। হ্যাঁ, সে ঠিক আছে, কিন্তু ধরো যদি কেউ আসে, আমার কাছে তো আংটি নেই।
তৎক্ষণাৎ আমার হাতে একটা আংটি দিয়ে সে বলল, আলবাত আছে, এতেই কাজ চলবে। এটা অবিকল একই রকমের একটা আংটি। তোমার কি মনে হয় এই বিজ্ঞাপন দেখে কে আসতে পারে? কেন, সেই ব্রাউন ওয়েস্টকোট পরা চৌকো মুখের বুট জুতো পরিহিত আমাদের সেই লাল মুখবন্ধুটি নিজে না এলেও কোনো স্যাঙাতকে যে পাঠাবে সে ব্যাপারে আমি নিশ্চিত। বলো কি, ওর পক্ষে আসাটা তো ভীষণ রিস্কের ব্যাপার। এত বড় ঝুঁকি কিও নেবে? মাই ডিয়ার ওয়াটসন, এই কেস সম্পর্কে আমার অভিমত যদি সত্যি হয় তাহলে আমার কোনো সন্দেহই নেই যে সে আসবে। আমি নিশ্চিত এই আংটি ফিরে পেতে সে যে কোনো ঝুঁকি নেবে। আমার মতে মৃতদেহের ওপর ঝুঁকে পড়ার সময় সে আংটিটা ফেলে দেয়, কিন্তু তখন বুঝতে পারে না। বাড়ি থেকে চলে যাওয়ার পর সেটা বুঝতে পেরেই আবার ফিরে এসেছিল, কিন্তু নিজের নির্বুদ্ধিতায় মোমবাতিটা জেলে রেখে যাওয়ায় ততক্ষণে সেটা পুলিশের নজরে চলে এসেছে। গেটের কাছে উপস্থিতিতে পাছে কোনো রকম সন্দেহ হয়, তাই সে মাতালের ভান করেছিল। এইবার ওই লোকটার জায়গায় তুমি নিজেকে বসাও। ওই বাড়িতে সে আংটি ফেলতে পারে এই চিন্তা প্রাথমিকভাবে তার মাথায় যেমন আসবে, তেমনি লোকটার দ্বিতীয় চিন্তা হবে হয়তো ওই বাড়িটা থেকে চলে যাওয়ার পর পথেই কোথাও আংটিটা হারিয়ে গেছে। তখন সে কি করবে? নিউজ পেপারের কলামে এই প্রাপ্তির খবর দেখার আশায় নিশ্চয়ই সন্ধ্যের সংবাদপত্রগুলো আগ্রহ সহকারে পড়বে, ফলে এই বিজ্ঞাপনটার ওপর তার চোখ পড়বেই ওয়াটসন। সে আনন্দে উল্লসিত হয়ে উঠবে। এটা যে একটা ফাঁদ সে কথা তার ঘুণাক্ষরেও মনে হবে না। আংটি হারানোর সঙ্গে খুনের যে কোনো সম্পর্ক থাকতে পারে এ কথা ভাববার কোনো কারণই থাকতে পারে না। সুতরাং সে আসতে চাইবে, নিশ্চয়ই চাইবে। 1 ঘন্টার মধ্যেই হয়তো আমরা তার দেখা পাবো। গেট রেডি। আর তারপর? সেটা না হয় আমার উপরই ছেড়ে দাও। আচ্ছা, ওই তোমার সঙ্গে কোনো অস্ত্র আছে নাকি? পুরনো একটা সার্ভিস রিভলভার আছে, সঙ্গে কয়েকটা কার্তুজও। অসাধারণ। সেটাকে পরিষ্কার করে গুলি ভরে রাখো ওয়াটসন। লোকটা কিন্তু বেপরোয়া হয়ে উঠতে পারে। যদিও তাকে বাগে আনতে আমাকে বেশি বেগ পেতে হবে না, তাও বলবো যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকা ভালো। শোবার ঘরে গিয়ে তার কথা মতো কাজ করলাম। রিভলভার নিয়ে ফিরে গিয়ে দেখি টেবিল পরিষ্কার করা হয়ে গেছে এবং হোমস যথারীতি ভায়োলিনের ছড় টেনে চলেছে। আমি ঘরে ঢুকতেই সে বলল, ষড়যন্ত্র ক্রমেই ঘনীভূত হচ্ছে ওয়াটসন। আমেরিকায় যে টেলিগ্রাম করেছিলাম তার জবাব এলো এই মাত্র। এই কেসের ব্যাপারে আমার সিদ্ধান্ত একেবারেই নির্ভুল। কিরকম? নতুন তার লাগালেই ভায়োলিনটা ভালো বাজবে, বুঝলে? তুমি রিভলভারটা পকেটে রাখো। লোকটা এলে খুব সাধারণভাবে কথা বলবে, বাকিটা আমি বুঝে নেব। দেখো তোমার হাবভাবে যেন আবার কিছু বুঝতে না পারে। হ্যাঁ, তা এখন তো 8টা বাজে। হ্যাঁ, খুব সম্ভবত আর মিনিট কয়েকের মধ্যেই সে হাজির হবে। দরজাটা বরং খুলে দাও আর চাবিটা ভেতরে লাগিয়ে রাখো। থ্যাংক ইউ। এই যে এটা এটা বেশ পুরনো ইন্টারেস্টিং একটা বই, কাল একটা স্টলে খুঁজে পেয়েছি। 1642 সালে লোল্যান্ডসের অন্তর্গত লিগি থেকে ল্যাতিন ভাষায় প্রকাশিত। এটা তখনকার কথা যখন চার্লসের মাথা তার ঘাড়ের ওপরে অক্ষত ছিল। সেই সময় এই ব্রাউন কাভারের ছোট্ট বইটাকে বাতিল করা হয়েছিল। প্রকাশক কে? ফিলিপ ডিক্রয়। প্রথম পাতায় খুব অস্পষ্ট কালিতে লেখা এক্স লিব্রেস গ্লোমি হোয়াইট। আশ্চর্য লাগছে এই ভেবে যে কে এই উইলিয়াম হোয়াইট। হয়তো 17শ শতাব্দীর কোনো পোড় খাওয়া আইনজীবী। ওসব কথাটা এইভাবে বলার কারণ আছে ওয়াটসন। তার লেখায় একটা আইনি প্যাঁচ আছে। ওয়াটসন, মনে হচ্ছে লোকটা আসছে। কথাটা শেষ হবার সঙ্গে সঙ্গেই ডোরবেলটা জোরে বেজে উঠল। আস্তে আস্তে উঠে হোমস চেয়ারটাকে দরজার দিকে ঠেলে দিল। শুনতে পেলাম পরিচারিকা হলের ভিতর দিয়ে এগিয়ে গিয়ে হুট করে তালা খুলে দরজাটা খুলে দিল। ডক্টর ওয়াটসন কি এখানেই থাকেন? পরিচারিকার জবাব শুনতে পেলাম না, কিন্তু দরজা বন্ধ হয়ে গেল এবং সঙ্গে সঙ্গেই একজন কেউ সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। পায়ের শব্দ অনিশ্চিত এবং এলোমেলো। কান পেতে শুনে আমার সঙ্গীর চোখে মুখে একটা বিস্ময়ের আভা খেলে গেল। এবারে পায়ের শব্দ ধীরে ধীরে প্যাসেজ পার হয়ে গেল।
দরজায় আস্তে একটা টোকা পড়ল। ভেতরে আসুন। এ কি? আমার ডাকে প্রত্যাশিত একটি দুর্ধর্ষ লোকের বদলে ঘরে ঢুকলো একজন বৃদ্ধা। গোটা মুখের চামড়া তার কুঁকড়ে গেছে, বয়সের ভারে খানিক সামনের দিকে ঝুঁকে পড়েছে পিঠটা। অভিবাদন জানিয়ে সে আমাদের দিকে মিটমিট করে তাকাতে লাগলো। মনে হলো বৃদ্ধার আঙুলগুলো যেন তার পকেটের মধ্যেই কাঁপছে। হোমসের দিকে তাকালাম, তার মুখে নিরাশার ছায়া। ইভিনিং নিউজ পেপারখানা বের করে তিনি আমাদের বিজ্ঞাপনটা দেখালেন। তারপর আরেকবার মাথা নুইয়ে বললেন, আপনাদের কাছে আসার কারণ এইটাই যে এইটা ব্রিক্সটন রোডে উদ্ধার হওয়া একটা গোল্ড ওয়েডিং রিং। এটা আমার মেয়ে স্যালির বিয়ের আংটি। এই 12 মাস হলো তার বিয়ে হয়েছে। তার স্বামী ইউনিয়ন জাহাজের প্রধান। সে ফিরে এসে যখন দেখবে বউয়ের হাতে আংটিটা নেই, তখন কি যে হবে আমি ভাবতেই পারছি না। জামাই আমার এমনিতে ভালোই, কিন্তু পেটে একবার মদ পড়লে অন্য মানুষ। কাল রাতে মেয়ে সার্কাস দেখতে গিয়ে, এটা তার আংটি কি? ও ইয়েস, এই তো এটাই সেটা। থ্যাংক গড, ঈশ্বরকে অনেক ধন্যবাদ। যাক, স্যালি এবার নিশ্চিন্ত হবে। এটা ওরই। আপনার ঠিকানাটা কি? 13 ডানকান স্ট্রিট, হাউন্ডস ডিচ। এখান থেকে অনেকটা পথ। কোনো সার্কাস আর হাউন্সডিচের মধ্যে তো ব্রিক্সটন রোড পড়ে না। বৃদ্ধা ঘুরে দাঁড়িয়ে গনগনে চোখ মেলে তীক্ষ্ণ দৃষ্টিতে শার্লকের দিকে তাকিয়ে বলল, ভদ্রলোক তো আমার ঠিকানা জানতে চেয়েছেন। স্যালি থাকে 3 মেফিল প্লেস, পেকহ্যামে। আর আপনার নাম? আমার নাম সোয়ার। মেয়ের পদবি ডেনিস, কারণ সে টম ডেনিসকে বিয়ে করেছে। ছেলেটা মানে এমনি খুবই ভালো। যতদিন সমুদ্রে থাকে খুব মন দিয়ে কাজ করে। খুব চালাক চতুরও বটে। কোম্পানির আর কোনো সরকারের ওর মতো সুনাম নেই, কিন্তু ওই মাটিতে পা দিলেই মেয়ে মানুষ আর মদের দোকান মিলে। হোমসের ইঙ্গিতে আমি বাধা দিয়ে বললাম, মিস্টার সয়ার, এই নিন আপনার আংটি। নিশ্চয়ই এটা আপনার মেয়েরই। প্রকৃত মালিককে এটা ফিরিয়ে দিতে পারায় আমি খুশি। অনেক আশীর্বাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বৃদ্ধা আংটিটা পকেটে রেখে সিঁড়ি বেয়ে নেমে গেল। সঙ্গে সঙ্গে হোমস লাফ দিয়ে উঠে তার ঘরে ছুটে চলে গেল। কয়েক সেকেন্ডের মধ্যেই অলস্টার আর গলা বন্ধ করে ফিরে এসে হাঁপাতে হাঁপাতে বলল, আমি ওর পিছু নিচ্ছি ওয়াটসন। ও নিশ্চয়ই ওই দলের লোক। ওর সঙ্গে গেলেই তার হদিশ মিলবে। আমার জন্য জেগে থেকো। আর এক মুহূর্ত অপেক্ষা না করে হোমস নিচে হল ঘরের দরজা বন্ধ হবার সঙ্গে সঙ্গেই নিচে নেমে গেল। জানলা দিয়ে আমি দেখতে পেলাম রাস্তার ওপার দিয়ে বৃদ্ধা দুর্বল পায়ে এগিয়ে চলেছে, আর তার অনুসরণকারী শার্লক হোমস কিছুটা দূর থেকে তার পিছু নিয়েছে। মনে মনে ভাবলাম, হয় তার সমস্ত সিদ্ধান্তটাই ভুল, আর না হয় এবার সে রহস্যের একেবারে মাঝখানে গিয়ে পড়বে। আমাকে জেগে থাকতে বলার কোনো দরকারই ছিল না, কারণ তার এই অভিযানের ফলাফল না জানা পর্যন্ত ঘুমোনো আমার পক্ষে অসম্ভব। প্রায় 9টা নাগাদ সে বেরিয়ে গেল। কখন ফিরবে জানি না, তাই বোকার মতো বসে বসে পাইপ টানতে টানতে অনরি মার্জেইয়ের ভি দে বোয়েমের পাতা উল্টাতে লাগলাম। 10টা বাজল। পরিচারিকার পায়ের শব্দ তার শোবার ঘরের দিকে মিলিয়ে গেল। 11টা। এবার গৃহকর্ত্রীর পায়ের শব্দ ওই একই লক্ষ্যপথে আমার দরজার পাশ দিয়ে চলে গেল। প্রায় 12টা নাগাদ দরজায় চাবি ঘোরানোর শব্দ শুনতে পেলাম। ঘরে ঢোকা মাত্রই তার মুখ দেখে বুঝলাম কোনো কাজ হয়নি। ফুর্তি ও বিরক্তি পাঞ্জা লড়তে লড়তে একসময় ফুর্তিরই জয় হলো। সে হো হো করে হেসে উঠল। চেয়ারে বসে পড়ে সে চেঁচিয়ে বলে উঠল, স্কটল্যান্ড ইয়ার্ডের লোকেদের এই খবর কিছুতেই জানতে দেব না। তাদের আমি এত ঠাট্টা বিদ্রুপ করেছি যে তারা কিছুতেই এর শেষটা আমাকে শুনতে দেবে না। অবশ্য এখন আমি হাসছি অন্য কারণে, কারণ আমি জানি খুব তাড়াতাড়ি আমি তাদের দলেই ভিড়ে যাব। ব্যাপার কি?
যদিও খুব একটা ইচ্ছে করছে না ওয়াটসন, তবু গল্পটা বলতে বাধা নেই। শোনো, কিছু দূর গিয়েই ওই বৃদ্ধা খোঁড়াতে আরম্ভ করলো আর পায়ে ঘা হবার সমস্ত লক্ষণ দেখাতে শুরু করলো। একটু পরেই সে থামলো এবং একটা 4 চাকার গাড়িকে ডেকে নিল। কান পেতে ঠিকানাটা শোনার জন্য আমি খানিক এগিয়ে গিয়েছিলাম, কিন্তু তার কোনো দরকার ছিল না, কারণ সে এত জোরে ঠিকানাটা ড্রাইভারকে বলল যে রাস্তার ওপাশে দাঁড়ালেও তা শোনা যেত। 13 ডানকান স্ট্রিট, হাউন্ডস্টিক চলো। ভাবলাম তাহলে তো ঠিকই আছে। যাই হোক, তাকে গাড়ির ভেতর উঠতে দেখেই আমি পেছনে উঠে বসলাম। জিজ্ঞেস করো না কিভাবে, আসলে এই কাজে খুবই দক্ষ হতে হয়। তারপর গাড়ি ছুটে চলল, একেবারে পৌঁছে তবে রাশ টানলো। বাড়ির দরজায় এসেই আমি লাফ দিয়ে নেমে পড়লাম এবং হাওয়া খাওয়ার ভঙ্গিতে রাস্তা ধরে হাঁটতে লাগলাম। রাশ টানতেই গাড়িটা তো থামলো, তারপর ড্রাইভারও লাফ দিয়ে নিচে নেমে দরজা খুলে দাঁড়ালো। কিন্তু গাড়ি থেকে কেউ নামলো না ওয়াটসন। এগিয়ে গিয়ে দেখি সে পাগলের মতো গাড়ির ভেতরটা খুঁজছে আর মুখ দিয়ে নানা রকম গালাগালি উচ্চারণ করে চলেছে, কেননা গাড়ির আরোহীর কোনো পাত্তাই নেই। বেচারা তার ভাড়াটাও পাবে কিনা সন্দেহ। 13 নম্বরে খোঁজ নিয়ে জানা গেল ওই বাড়ির মালিক কেসউইক নামের এক সম্ভ্রান্ত ভদ্রলোক, এবং এই অঞ্চলে তিনি কোনো সয়ার বা ডেনিসের নামও শোনেননি কখনো। তুমি কি বলতে চাইছো? ওই দুর্বল থুড়থুড়ে বুড়ি তোমার বা ড্রাইভারের অজান্তেই চলন্ত গাড়ি থেকে পালিয়েছে? আহা, বুড়ি জাহান নামে যাক, আমরা যে এদিকে স্রেফ বোকা বনে গিয়েছি সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। সে বৃদ্ধা নয়, রীতিমতন কর্মঠ একটা যুবক এবং অতুলনীয় এক অভিনেতা তো বটেই, এবং তার মেকআপও অসাধারণ। আমি যে তার পিছু নিয়েছি সেটা সে গোড়া থেকেই বুঝতে পারে, এবং কেটে পড়ার এই একটাই পথ সে বেছে নিয়েছিল। কাজেই বোঝাই যাচ্ছে লোকটা একা নয়, তার এমন সব সাগরেদ আছে যারা তার জন্য যে কোনো ঝুঁকি নিতে রাজি। আরে ওয়াটসন, তোমাকে তো খুবই ক্লান্ত দেখাচ্ছে। আমার কথা শোনো, তুমি বরং এক কাজ করো, তুমি শুয়ে পড়ো। গুড নাইট। সত্যি আমি খুব ক্লান্ত বোধ করছিলাম, তাই আর দাঁড়ালাম না। জ্বলন্ত ফায়ার প্লেসের পাশে হোমসকে বসিয়ে রেখে আমি চলে গেলাম। অনেক রাত পর্যন্ত তার ভায়োলিনের নিচু করুণ আর্তনাদ আমার কানে এলো। বুঝতে পারলাম যে বিস্ময়কর রহস্যের সমাধানে সে নিজেকে ডুবিয়েছে, তার তল খুঁজে না পাওয়া অবধি সে কিছুতেই পারে উঠে আসবে না। এতক্ষণ আপনি শুনছিলেন স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমসের কাহিনী আ স্টাডি ইন স্কারলেট, পর্ব 1। স্ট্যামফোর্ডের ভূমিকায় সৌরভ, গ্রেগসনের চরিত্রে স্নেহাদ্রি, লেস্ট্রেডের ভূমিকায় প্রদীপ্ত, বৃদ্ধার চরিত্রে অপরাজিতা, রান্সের ভূমিকায় অপূর্ব, গল্প পাঠে এবং ওয়াটসনের চরিত্রে শঙ্কর এবং শার্লক হোমসের ভূমিকায় সায়ন। নাট্যরূপ দান নার্গিস। পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি। শব্দ সংযোজন এবং ধ্বনি পরিকল্পনা শুভজিৎ। সমগ্র পরিচালনায় সায়ন। আগামী সপ্তাহে আপনি শুনবেন এই গল্পের দ্বিতীয় পর্ব। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM।